ওকে, আজকে 23 এপ্রিল আমাদের পেন্সিল বক্স ব্যাচ প্রজেক্টের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 বেস 1 এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 13। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা করতেছিলাম এটা দেখে আসি চলেন। আমরা ব্লক এলিমেন্ট করতেছিলাম, চিনতেছিলাম, ইনলাইন এলিমেন্ট চিনতেছিলাম। দেন আমরা কি চিনতেছিলাম? আমরা হচ্ছে যে কি লেআউট করার জন্য সিমেন্টিক এলিমেন্ট, নন সিমেন্টিক এলিমেন্টগুলো আমরা কি চিনতেছিলাম। দেন হচ্ছে যে আমরা টেমপ্লেট করতে একটা সিম্পল একটা টেমপ্লেট করতে গেলাম, মানে টেমপ্লেটটা জাস্ট স্ট্রাকচার, টেমপ্লেট না, এটা টেমপ্লেট বলা যায় না। তো স্ট্রাকচার করতে যে আমরা দেখলাম যে আবার এখানে কি আছে আপনার মাঝে কি একটা ভাগ ছিল, লাইক এরকম। যদি একটু HTML এ যাই, HTML লেআউট W3 স্কুল যদি আমরা সার্চ করি, W3 স্কুলস, তো আমরা এইখান থেকে এই HTML থেকে এদের এই লেআউটটা আমরা ফলো করতেছিলাম। এই লেআউটে যখন যাচ্ছিলাম আমরা দেখতেছি যে এখানে আরেকটা সেকশন, দুইটা ভাগ আছে, আবার এখানে একটা ভাগ আছে। এইটা কিভাবে ভাগ করব? ভাগ করার জন্য আমরা চলে গেছিলাম কোথায়? লেআউট টেকনিকে। আপনার আশা করি খেয়াল আছে। হ্যাঁ, লেআউট টেকনিক আমরা জানছিলাম কি কয়টা? চারটা। CSS ফ্রেমওয়ার্ক, ফ্লট প্রপার্টি, ফ্লেক্সবক্স এবং কি গ্রিড। এগুলা যে কোনো একটা দিয়ে আমরা খুব সহজেই এরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী লেআউট আমরা কি করে ফেলতে পারবো। তো এটার জন্য আমরা হচ্ছে যে প্রথমে আমরা কোড লিখে শুরু করছিলাম কিভাবে, যে প্রথমে আমরা দেখছিলাম যে প্রিভিয়াসলি আমরা আগে কিভাবে কোড করতাম, যেমন সিমেন্টিক এলিমেন্ট ছিল না তখন কিভাবে করতাম সেটা আমরা প্রথমে দেখছিলাম, যে ডিপ নিয়ে নিয়ে সাথে ক্লাস অ্যাড করে। এরপরে এখন আমরা সিমেন্টিক এলিমেন্ট ফলো করে কিভাবে কোড করি সেটারও একটা আমরা কি আহ দেখতেছিলাম আর কি, কোড করে কিভাবে হয় কাজগুলো। হ্যাঁ, তো আজকে এরপর থেকে আমরা শুরু করি। তো আশা করি গতকাল পর্যন্ত যতটুকু আমাদের হয়েছে এতটুকুতে কারো কোনো সমস্যা নাই। আর সমস্যা থাকলেও আমি আর কিছু বলবো না। হ্যাঁ, এরপরে আসেন আমরা এখানে। হ্যাঁ, আচ্ছা, এইখানে এই যে এলিমেন্ট গুলো আমরা দেখতেছি, হ্যাঁ, এগুলাকে আমরা বলছি কি সিমেন্টিক এলিমেন্ট। কেন সিমেন্টিক এলিমেন্ট বলি এগুলাকে আমরা? এটা মিনিংফুল। হ্যাঁ, মানে অনেকটা এরকম যে মিনিংফুল দুইভাবে হতে পারে। একটা হয়তো বা ট্যাগটার নাম শুনে পরে আমরা বুঝতে পারতেছি কাজটা কি হতে পারে। হ্যাঁ, আবার হতে পারে এমন যে হয়তো বা অ্যাসাইড, আমি হয়তো বা একজন ধরেন নন কোডার, তাকে এটা দিলে হয়তো সে বুঝবে না অ্যাসাইডটা কি। কিন্তু আবার এদের মতে মানে যারা আমাদের কোডিংটা শেখাচ্ছে, HTML যে লিখতেছে তারা ডিফাইন করে দিয়েছে এটা অ্যাকচুয়ালি কি। মানে তারা যদি ডিফাইন করে বুঝায় দেয় না এটা একটা মিনিং আছে, তাহলে এটা আবার কি মিনিংফুল ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা বলতেছিলাম কি ব্যাপারটা কিরকম ছিল, আমরা কালকের ওই লাস্ট পয়েন্টটাতে একটু যাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের হচ্ছে যে একটা এরকম মেইন সেকশন ছিল, অ্যাজ পার রিকোয়ারমেন্ট যে মেইন সেকশন, তার ভিতরে দুইটা পোর্শন, আবার এখানে একটা, আবার দুইটা পোর্শন। হ্যাঁ, ব্যাপারটা কিরকম যে এখানে একটা হচ্ছে, আবার এদিকে একটা কি সেকশন হচ্ছে, রাইট? এখন এই দুইটা কি ব্লক এলিমেন্ট না নাকি? পাশে যারা আসছে বুঝেন কিন্তু, ধরা হচ্ছে যে এটা হলো কি অ্যাসাইড, কারণ এখানে দুইটা সেকশন আছে, দুইটা ভাগ হচ্ছে। আমি বলছিলাম কি যখন দেখবো যে ছোট ছোট ভাগ হচ্ছে তখন না আগে একটা কি বড় ভাগ করা, মানে হচ্ছে যে এটা যে একটা প্যারেন্ট ছিল মেনকে দুই ভাগে ভাগ করা। দুই ভাগে ভাগ করার পরে এইভাবে অ্যাসেট যেভাবে হচ্ছে এখানে একটা এরকম কি ভাগটা হবে, সেই ভাগকে আবার কি দুই ভাগে ভাগ করা। তাহলে হয়তো বা কোড বাড়বে কিন্তু কাজটা কি সহজ হবে। এই একটা পয়েন্ট আমি বলছিলাম। হ্যাঁ, এখন দেখেন এই যে স্ট্রাকচার যখন আমরা করি, এটা তো স্ট্রাকচার আমরা বুঝতেছি, স্ট্রাকচার বা কি লেআউট। স্ট্রাকচার বা লেআউট যখন আমরা করি, স্ট্রাকচার বা লেআউটে যে এলিমেন্টগুলো আমরা ইউজ করি এগুলো সবই ব্লক এলিমেন্ট হয়। কি বললাম? স্ট্রাকচার বা লেআউটে যে এলিমেন্টগুলো আমরা ইউজ করি স্ট্রাকচার বা লেআউট বানানোর জন্য, এগুলো সবই কি ব্লক এলিমেন্ট। মানে কন্টেন্ট আর স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। হ্যাঁ, কন্টেন্ট কি? ইমেজ আমি নিচ্ছি, টেক্সট নিচ্ছি, ভিডিও নিচ্ছি, অডিও নিচ্ছি, এগুলো হচ্ছে কি কন্টেন্ট। ফর্ম বানাচ্ছি, টেবিল বানাচ্ছি, এগুলো হচ্ছে কি কন্টেন্ট। ক্লিয়ার? আবার হচ্ছে যখন এই ধরনের কাজ হচ্ছে এটা হচ্ছে কি স্ট্রাকচার বা লেআউট। স্ট্রাকচার লেআউট বানানোর সময় সব এলিমেন্টই হবে কি ব্লক এলিমেন্ট। মানে ব্লক এলিমেন্ট ছাড়া আসলে আমরা অন্য কিছু নিই না স্ট্রাকচার বানানো। এবার স্ট্রাকচারের ভিতরে যেমন এটা হচ্ছে কি একটা হেডার। হ্যাঁ, হেডারের ভিতরে ধরেন আপনি একটা ইমেজ নেবেন, তাহলে সেটা হচ্ছে কন্টেন্ট। আবার সেই কন্টেন্টের জন্য যে এলিমেন্ট আমরা নেব সেটা ব্লক হতে পারে, আবার কি ইনলাইনে হতে পারে। এবার ধরেন এখানে ন্যাপের জন্য আমরা কিন্তু ধরেন এখানে একটা ন্যাপার বানাবো। হ্যাঁ, ন্যাপার বানানোর জন্য যে এলিমেন্টটা নিচ্ছি সেটা ব্লক এলিমেন্টও হতে পারে, ইনলাইন এলিমেন্টও হতে পারে। কিন্তু স্ট্রাকচারের বেলায় অলওয়েজ সব কি হবে বলেন তো? ব্লক এলিমেন্ট, অলওয়েজ সব কি ব্লক এলিমেন্ট। এটা এই যে এখানে আবার কিছু এলিমেন্ট আমাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছে এই স্ট্রাকচার বানানোর জন্য। কি কি? হেডার, ন্যাব, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার। এগুলো অলরেডি আমরা কিন্তু বুঝছি গতকালকে কোনটার কাজ কি। মানে আবার এখানে ওরা কি
একদম ইন্ডিকেট করে দেখাই দিচ্ছে। হেডার আমরা বুঝি, ন্যাপ বুঝি, ফুটার বুঝি, অ্যাসাইডও বুঝি। পাশে থাকলে সেটাই কি অ্যাসাইড। অ্যাসাইড কিন্তু আবার হচ্ছে বোথ সাইড থাকতে পারে। কারণ এই W3 স্কুলে দেখেন অ্যাসাইডটা কিন্তু কি এই পাশে আবার কি এই পাশেও আছে, মানে বোথ সাইডে আছে অ্যাসাইডটা। আবার যে কোনো একটা পাশে হতে পারে, লেফট সাইডে থাকতে পারে, আবার রাইট সাইডেও থাকতে পারে। হ্যাঁ, এরপরে সেকশন, যেখানে একটা ব্লককে আপনি সেকশন বলতে পারেন। আবার আর্টিকেল বলতেছে, আর্টিকেল কিন্তু আবার স্পেসিফিক, যেমন কি এটা হেডিং থাকতে পারে, ইমেজ থাকতে পারে, একটা সাথে একটা কি ডিটেলস টেক্সট থাকতে পারে, সেটা হচ্ছে কি আর্টিকেল। এগুলো আমরা বুঝি। এখন কথা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে জানছিলাম কি যে ব্লক এলিমেন্ট গুলো কি করে সবসময় কি নতুন লাইন তৈরি করা, রাইট? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে কি দুইটা ব্লক এলিমেন্ট পাশাপাশি বসতেছে। কিভাবে আমরা বুঝলাম? অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের কি মেইনের ভিতরে প্রথমে আমরা অ্যাসাইড আর এখানে এই দুইটার মিলে একটা এরিয়া চিন্তা করতেছে, দুইটা ব্লক এখানে আছে। কিন্তু নরমালি তো ব্লক এলিমেন্ট কি হয় নিচে নিচে আসে, রাইট? নিচে নিচে আসে, রাইট? আচ্ছা, এখন আমরা লাস্ট ক্লাসে প্রথমে যখন ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট পড়তেছিলাম, তখন আমরা কি ব্লককে ইনলাইনে কনভার্ট করা শিখছি, ইনলাইনকে কি ব্লকে কনভার্ট করা শিখছি, আবার দুইটাকে আবার কি ইনলাইন ব্লকে কনভার্ট করা কি শিখছি। তো ব্লক এলিমেন্টকে ইনলাইন ব্লকে কনভার্ট করলে বা ইনলাইনে কনভার্ট করলে কি হয়, তখন তারা কি করে পাশাপাশি চলে আসে, রাইট? তখন তারা পাশাপাশি চলে আসে। তাহলে আমাদের যে দুইটা ব্লক, ধরেন আমরা হচ্ছে যে এখানে দুইটা ব্লক নিব, এই দুইটা ব্লক আমরা নিব, এটা একটা এটা একটা, ধর এটা তো অ্যাসাইড, রাইট? তো এখানে আমরা বলে দিলাম এটা হচ্ছে কি অ্যাসাইড। এটাকে কি বলতে পারি? এটাকে ধরেন আমি বললাম একটা সেকশন। কোনো সমস্যা আছে? এভাবে আমরা বলতে পারি, হ্যাঁ, কোনো একটা এটা একটা সেকশন। আর এই সেকশন আর অ্যাসাইড কখনোই পাশাপাশি পড়বে না, তারা পড়বে কিভাবে? এভাবে নিচে নিচে পড়বে। আর এগুলাকে পাশাপাশি আনতে পারি কিভাবে? পাশাপাশি না আনলে আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু কি ফুলফিল হবে না। পাশাপাশি আনতে কি পারি কিভাবে? এখন হচ্ছে যে আমরা ব্লক আর ইনলাইনের যে কনভার্সন সিস্টেম, এটা অ্যাপ্লাই করব হচ্ছে কন্টেন্টের মধ্যে। কোথায় অ্যাপ্লাই করব এটা? কন্টেন্টের মধ্যে, মানে কন্টেন্ট এলিমেন্টের মধ্যে। আর যখন এই ধরনের স্ট্রাকচার আমরা বানাবো, তখন এই সিস্টেমটা আমরা কি ব্লক ইনলাইনের ক্ষেত্রে ইউজ করব না। মানে হচ্ছে ব্যাপারটা, আমরা বাঁচি স্ট্রাকচারের দুইটা ব্লক নিচে নিচে আসবে যদি ব্লক এলিমেন্টগুলো আমরা ইউজ করি বাই ডিফল্ট। সেকশন অ্যাসাইড ব্লক এলিমেন্ট নিচে নিচে আসবে, কারণ এগুলোকে পারমিশন নিতে হবে। এগুলা পারমিশন নেওয়ার জন্য আমরা কখনোই ব্লক ইনলাইন এগুলো ইউজ করব না। আমাদের কি ইউজ করতে হবে? আমাদের ইউজ করতে হবে যে লেআউট টেকনিক। ইউজ করতে হবে লেআউট টেকনিক। হ্যাঁ, আর লেআউট টেকনিক চারটা আছে, চারটা থেকে আপনি যে কোনো একটা ইউজ করেন তাহলেই হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দেখেন, আপনি যখন হচ্ছে যে কোনো একটা জায়গায় লেআউট টেকনিক অ্যাপ্লাই করবেন, অথবা কোনো একটা জায়গায় আপনি কি এই ব্লক ইনলাইন এগুলো আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে দেখতে হবে সেটা কি কন্টেন্টের জন্য কাজ হচ্ছে নাকি স্ট্রাকচারের জন্য কাজ হচ্ছে। কি বললাম? সেটা কি কন্টেন্ট নাকি স্ট্রাকচার? হ্যাঁ, এখন দেখেন আমরা যদি খুব ইজিতে বুঝি, এরকম ব্যাপার হলো এটা কি স্ট্রাকচার। আবার যদি এরকম হয় যে আপনার এখানে একটা লোগো বসতেছে, একটা ন্যাপ বার আছে, একটা সার্চ বার আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি কন্টেন্ট। এগুলো হচ্ছে কি কন্টেন্ট। তো কন্টেন্টকে পাঠাতে নিতে হচ্ছে আমাদের কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে কি এই সিস্টেমটা ইউজ করবেন। আবার আপনাকে স্ট্রাকচারকে পাঠাতে নিতে হচ্ছে, তখন আপনি ইউজ করবেন কি লেআউট টেকনিক। এই পয়েন্টটা মাথায় থাকবে সবার। তাহলে আপনার কন্ডিশন চেক করতে হচ্ছে কি কি দেখেন, এলিমেন্টটা কি ব্লক নাকি ইনলাইন, প্রথমে এটা। হ্যাঁ, তারপর সেটা সিমেন্টিক নাকি নন সিমেন্টিক, এটা কেন চেক করব? আমরা এতদিন ধরে বুঝছিলাম কি আমাদের হচ্ছে যে ফাইল ফোল্ডার থেকে শুরু করে এভরি কোড মিনিংফুল হওয়াটা কি জরুরি। মিনিংফুল হলে সুবিধাটা কি, আপনি ছাড়া অন্য কোনো কোড আর যদি কোডটা দেখে, সেক্ষেত্রে আপনি একটা কি পজিটিভ একটা কি সিগন্যাল পাবেন। তারা বলে না এটা প্রফেশনাল ডেভেলপার। এবং আপনার কোডটা যখন সার্ভার রিড করবে, লাইক সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহু, বিং, তারাও আপনার সাইটটাকে একটা কি পজিটিভ মার্কিং করবে। সেটা আপনার এসইও এর ক্ষেত্রে আপনি সুবিধাজনক অবস্থা থাকবেন। এটা ক্লিয়ার? আরেকটা পয়েন্ট চেক করতে হবে, সেটা কি স্ট্রাকচারের জন্য হচ্ছে নাকি হচ্ছে কি কন্টেন্টের জন্য হচ্ছে। কি কি বললাম? এলিমেন্ট কয়বার কি তিনটা কন্ডিশন কি কি? এলিমেন্ট তিনটা কন্ডিশন চেক করতে হবে। একটা হচ্ছে কি সেটা ব্লক নাকি ইনলাইন, সিমেন্টিক নাকি নন সিমেন্টিক, তারপর সেটা কি স্ট্রাকচারের জন্য নাকি কন্টেন্টের জন্য। ওকে, যদি ধারণা করেন যে সেটা ব্লক হয়, সেটা যদি হয় কি সিমেন্টিক, আবার সেটা যদি হয় কি লেআউট বা স্ট্রাকচারের জন্য, তাহলে সেই এলিমেন্টগুলো যদি আপনি কি পাশাপাশি আনতে চান, আপনাকে অ্যাপ্লাই করতে হবে কি লেআউট টেকনিক। ওকে, আবার যদি সেটা কি হয় ব্লক এলিমেন্ট,
হতে পারে সিমেন্টিক বা নন সিমেন্টিক হতে পারে, নো প্রবলেম। কিন্তু সেটা হচ্ছে কার জন্য? কন্টেন্টের জন্য। সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে যে কি বলেন তো, এই ব্লক ইনলাইন ব্লকের সিস্টেমটা। কি বললাম কন্ডিশন বলেন তো, একদম বলেন কি বুঝলেন? হয় নন সিমেন্টিক হতে পারে, সিমেন্টিক হতে পারে, হ্যাঁ। লেআউট, রাইট, হ্যাঁ। লেআউট টেকনিক, লেআউট টেকনিক যে কোনো একটা ইউজ করো আমরা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ব্লক অথবা ইনলাইন, হ্যাঁ দুইটাই, হ্যাঁ ব্লক অথবা ইনলাইন হোক, সিমেন্টিক বা নন সিমেন্টিক হোক, কিন্তু সেটা হচ্ছে কন্টেন্টের জন্য। তাহলে আমরা ইউজ করবো হচ্ছে যে কি, এই ডিসপ্লে প্রপার্টির এই টেকনিকটা, হ্যাঁ। ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। এটা একটু খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখলে ব্যাপারটা আপনার জন্য ইজি হবে যখন কোড করবেন। দেখা গেল যে আমরা একটু ধরেন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ। দেখা গেল দুইটা H1, এটা একটা H1, আবার এখানে এটা একটা H1, হ্যাঁ দুইটা H1 আপনি দিলেন। এই দুইটা H1 কিন্তু ব্লক, H1 কি ব্লক এলিমেন্ট, হেডিং H1 থেকে H6 সবগুলো ব্লক এলিমেন্ট, P ব্লক এলিমেন্ট, হ্যাঁ। আর আপনি চাচ্ছেন যে এই দুইটা ব্লক এলিমেন্ট পাশাপাশি বসে, এই ব্লক এলিমেন্ট গুলা কিন্তু স্ট্রাকচারের জন্য না, এগুলো কার জন্য? এগুলো কন্টেন্টের জন্য। তো এগুলোকে পারমিশন দেওয়ার জন্য তখন আমাদের ইউজ করতে হবে কি, এই সিস্টেমটা। ওকে, আবার ধরুন হচ্ছে যে এখানে দুইটা ডিপ, দুইটা ডিপ, দুইটা ডিপ, হ্যাঁ। এগুলো হচ্ছে যে কন্টেন্টের জন্য, এগুলো কার জন্য? লেআউট বা স্ট্রাকচারের জন্য। তখন এগুলো পারমিশন আনতে হলে আমাদের ইউজ করতে হবে কি, লেআউট টেকনিক। ক্লিয়ার পয়েন্টটা? নাইস। এটা সিমেন্টিক হতে পারে, নন সিমেন্টিক হতে পারে, নো প্রবলেম। বাট সিমেন্টিকটা আমরা ট্রাই করবো বেশি বেশি ইউজ করার। ওকে, আচ্ছা। তো প্রথমে আমরা যেটা লেআউট টেকনিক দেখছিলাম এটা হচ্ছে কি ফ্লট প্রপার্টি। তাহলে ফ্লট প্রপার্টি যদি আমরা যদি গতকালকে আমরা গেছিলাম, ফ্লট প্রপার্টি খুবই ইজি, রাইট? ফ্লট প্রপার্টির মধ্যে কি জাস্ট দুইটা আপনার ভ্যালু আছে, কি কি? ফ্লট লেফট এবং কি ফ্লট রাইট, ফ্লট রাইট। ফ্লট জিনিসটা হচ্ছে অনেকটা হলো ভাসমান পজিশনের মতো, হ্যাঁ। ফ্লট জিনিসটা অনেকটা কিসের মতো? ভাসমান পজিশনের মতো, হ্যাঁ। আপনি যখন কোনো একটা এলিমেন্টকে বলছেন তুমি ফ্লট, তখন সে হচ্ছে কি ভাসতেছে মনে করেন। আবার সে কোথায় বসবে আপনি বলে দিচ্ছেন তাকে, তুমি লেফটে বসো, আইদার কি তুমি রাইটে বসো। যদি লেফটে বলেন তাহলে সে কি লেফটে যেয়ে বসে যাবে, আর রাইটে বললে সে কি কন্টেনারে রাইটে যেয়ে বসে যাবে। মানে কার সে যার মধ্যে আছে তার রাইটে যেয়ে কি বসে যাবে, হ্যাঁ। আবার সে যার মধ্যে আছে তাকে বলতেছে কি কন্টেনার বলতেছে, হ্যাঁ। এটা খেয়াল থাকবে সবার, একবারে সিম্পল জিনিস এটা ইউজ করছে ওরা, হ্যাঁ। চলো আমরা হচ্ছে যে লাস্ট ক্লাসে যেটা শুরু করছিলাম এটা আমরা আবার করি আজকে নতুন করে, হ্যাঁ। দেন এটার মধ্যে ভাগগুলো করি, তাহলে দেখবেন সবার ক্লিয়ার হয়ে গেছে। আমি একটু একটু করি, আপনারা দেখেন, তারপর আপনারা করেন, হ্যাঁ। ওকে, চলেন আমরা হচ্ছে লাস্ট ক্লাসের এই কোডগুলোকে কন্ট্রোল সি করে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি করি। আর এটা বলে দিলাম তুমি হচ্ছে ল্যাব 13, এটা ওপেন করে নিই, HTML ওপেন করলাম, CSS ওপেন করলাম, হ্যাঁ। আচ্ছা একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ। আমরা এখানে নতুন কিছু শিখবো, চেষ্টা করবো দেখি নতুন কিছু শেখা যায় কিনা। একদম ফ্রেশ করে দিলাম একবার, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে যেটা বলতেছিলাম যে আপনি যখন লেআউট করবেন, এটা আগে বলছিলাম অন্য ক্ষেত্রেও, লেআউটের ক্ষেত্রে এখন থেকে মাস্ট বি ফলো করবেন। লেআউট করলে আপনার হাতে যত কম সময় থাক না কেন, আপনি কমেন্ট করা ছাড়া কোনো কোড করবেন না। কমেন্ট করে করে এরিয়াগুলো মেনশন করে করে কোড করবেন ডেফিনেটলি, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এখানে শুরু করি। প্রথমে আমাদের কি আছে? হেডার, ন্যাব, তার এটাকে পুরো এটা হলো আমার কি মেন, তারপর এটা হচ্ছে কি ফুটার। আপনারা নতুন, একদম নতুন যারা আছি আমরা বা কিছুটা নতুন, তারা যেটা করবেন হচ্ছে যে কোড লিখে একবার শেষ হয়ে গেলে আউটপুট দেখবেন না। মানে হচ্ছে কোড লিখতে লিখতে একটা একটু লিখবেন, একটা একটু আউটপুট দেখবেন, হ্যাঁ। তাহলে যেটা হবে যে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোথায় কোন কোডের কি কাজ। নাহলে ধরা হচ্ছে যে আপনি 100 লাইন কোড আমি করলাম, সে 100 লাইন কোড করে আপনি একবার আউটপুটে গেলেন। 100 লাইন কোডের মধ্যে তো অনেকগুলো ট্যাগ আছে, অনেকগুলো প্রপার্টি আছে, অনেকগুলো আপনার সিলেক্টর আছে, অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। তো কোনটা কি কাজ আমরা হয়তো বা নাও বুঝতে পারি, হ্যাঁ। যদি হচ্ছে যে আপনি একটু একটু করে আউটপুট দেখেন, তাহলে এক্স্যাক্টলি বুঝতে হচ্ছে যে কোন কোডের কি কাজ। এটা একটু আপনারা প্র্যাকটিসে রাখবেন। তো আমি আসলাম সিমেন্টিক এলিমেন্ট ইউজ করতেছি হেডার। আমরা জানি একটা সিমেন্টিক এলিমেন্ট হেডার নামে আছে, এটা স্টার্ট হেডার এন্ড, হ্যাঁ। পিছন থেকে আশা করি দেখা যাচ্ছে। তো আমি এটা জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। হেডারের পরে আমরা রিকোয়ারমেন্ট দেখছিলাম কি ন্যাব আছে এখানে, হ্যাঁ। তো ন্যাব স্টার্ট, ন্যাব এন্ড, আর ন্যাব ট্যাগ গুলো আমরা কি শুরু শেষ করলাম। তারপরে হচ্ছে
আমাদের এই এরিয়াটাকে আমরা বলছিলাম কি মেন, এটাকে প্রথম আমরা একটা সিঙ্গেল এরিয়া ধরবো, তারপর ভাগ ভাগ করবো আমরা। তো মেন বলছিলাম আমরা তাকে মেন। যখন এরকম হচ্ছে এরিয়া দেখবেন যে অনেক কি ভাগ আছে এটার মধ্যে, তখনই এটার একটা আগে কমন এরিয়া ধরবেন, তারপর এটাকে ভাগ করবেন, আয়দার আপনি ঝামেলা করে যাবেন। এরপর হচ্ছে ফুটার। হ্যাঁ, ফুটার স্টার্ট করলাম। ফুটার ট্যাগ একটা সিমেন্টিক এলিমেন্ট আছে, তা আমরা সেই ট্যাগটি ইউজ করলাম। এরপর আমরা এইভাবে এটারে জাস্ট এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এতটুকু আমরা এটা গতকালকের কাজ, এখানে ঝামেলার কিছু নাই। আশা করি আপনাদের দেখেন আমরা যেটা আউটপুটে নিয়ে আসি, দেখবেন যে কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, একদম ব্ল্যাঙ্ক। বিকজ অফ এই যে এলিমেন্ট গুলো আছে এইগুলোর নিজস্ব কোনো আসলে তেমন কোনো শো করার ক্ষমতা নাই। আমরা যদি সিএসএস দিই, তাহলে সিএসএস এর কাঠামোটা নিয়ে সে আমাদের এখানে স্ট্রাকচারে শো হতে পারে, অথবা এটার ভিতরে যদি আমরা কোনো কন্টেন্ট লিখি সেই কন্টেন্টটা সে কি স্ক্রিনে শো করাতে পারবে। যেমন আমি যদি এখানে যদি লিখি লাইক ধরেন হ্যালো, সেই হ্যালোটা এখানে সে শো করাতে পারবে, কিন্তু তার যে নিজস্ব একটা এরিয়া আছে সেটা সে শো করাতে পারবে না। আচ্ছা, এবার আসেন আমরা একটু হচ্ছে সিএসএস এ চলে যাই। সিএসএস এও আপনারা যখন কোড করবেন এখানেও কমেন্ট করবেন। কেন কমেন্ট করুন দেখেন, এইচটিএমএল কোডটা যেভাবে লিখতে লিখতে কি বড় হতে পারে, সিএসএস কোডগুলো লিখতে লিখতে কি ডেফিনেটলি বড় হবে। তো এখানে যদি আপনি কোড কমেন্ট করেন তাহলে সুবিধা হবে। তো আমরা হচ্ছে কমেন্ট করে দিচ্ছি, দেন হেডার সেকশন স্টার। সিএসএস এ কমেন্ট করতে কি হবে, যেখানে কমেন্ট করবো তার আগে স্ল্যাশ স্টার, আর যেখানে কমেন্ট শেষ করবো তার আগে কি স্টার এবং স্ল্যাশ। তো আমি এটা শুরু শেষ করলাম, এন্ড দিলাম। এবার আসে হেডার। হেডার হেডার আমি বললাম হচ্ছে তুমি হচ্ছে হাইট ধরেন 200 পিক্সেল, উইড উইড, হ্যাঁ আমি দিলাম হচ্ছে ধরেন 80%। হ্যাঁ, 80%। 80% মানে কি, এই হেডারটা কার চাইল্ড, হেডারটা হচ্ছে কি বডি চাইল্ড, আর বডিটা বাই ডিফল্ট ব্রাউজারের 100% পায়। ব্রাউজার বডিটা বাই ডিফল্ট ব্রাউজারের ওইটা কতটুকু পায়, 100%। আর এই হেডারটা হচ্ছে কি বডি চাইল্ড, তাহলে এটা অটোমেটিক্যালি 100% পাচ্ছে। সে 100% থেকে আমরা হেডারকে দিলাম কতটুকু, 80%। আর এটা যদি বোঝা যায়, এই জন্য আমরা ইউজ করতে চাইলে এখানে আমরা বর্ডার ইউজ করতে পারবো, তাহলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। তো আমি একটু বর্ডার ইউজ করি, যে বর্ডার 1 পিক্সেল সলিড, একটা রেড দিয়ে দিই। হ্যাঁ, এই আমরা যদি একটা আউটপুটে আসি, দেন এই যে একটা বর্ডার চলে আসে, আশা করি দেখা যাচ্ছে এটা। ওকে, তো এইভাবে করে আমি অন্য এরিয়াগুলো নিয়ে আসি, এটা আমি কপি পেস্ট করতেছি। আমরা জানি যে HTML কোড কি আছে সে আলোকে লিখে ফেলি আমরা। এটার পর ছিল কি ন্যাপ, ন্যাপ সেকশন স্টার্ট, ন্যাপ সেকশন এন্ড, আর সিলেক্টরটা করে দিলাম ন্যাপ। এই ধরনের সিলেক্টরকে আমরা কি বলি, এই ধরনের সিলেক্টরকে বলে কি HTML ট্যাগ নেম সিলেক্টর, HTML ট্যাগ নেম সিলেক্টর, বিকজ অফ এটা HTML এর নামের সাথে মিলানো সিলেক্টরের নামটা হয়। ওকে, তাহলে হাইট ন্যাবের হাইট কম হয়, ধরেন আমি দিলাম হচ্ছে যে 60 পিক্সেল, আর উইডথ সমান রাখবো, বিকজ আমরা চাচ্ছি কি পুরোটা ওয়েবসাইটের টেমপ্লেটের উইডথটা যেন সমান থাকে। দেখেন চলে আসছে। আচ্ছা, এখানে ঘাড়া হওয়ার কারণ হচ্ছে যে এখানে এই বর্ডারের বটম পড়ছে আর এই বর্ডারে কি টপ পড়ছে, জাস্ট এই ভাই এখানে একটু মানে ঘাড় হয়ে গেছে আর কি। এরপরটা হচ্ছে কি মেন, তো আমি দিলাম কি মেন, এটা একটা স্টেটমেন্ট একদম সিলেক্টর মেন স্টার্ট মেন এন্ড, মেনটা বড় হবে তাহলে দিলাম কি 600 পিক্সেল। দেখেন এই যে চলে আসছে, এটা আরো বড় হতে পারে। নরমালি আমরা যখন প্রফেশনাল কাজ করি তখন আমরা কোনো হাইটে আসলে দেই না, হাইটগুলো থাকে হচ্ছে অটো। তখন এটার ভিতরে এই হেডার বা হচ্ছে যে এই হেডারের ভিতরে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট অনুযায়ী এটা এই এরিয়াটা হাইটটা কি অটোমেটিক্যালি পারবে। আমরা শুধু উইডথটা কন্ট্রোল করি আমরা। হ্যাঁ, আচ্ছা, এরপর এটারে আমরা কপি পেস্ট করতেছি। আমরা বলে দিলাম তুমি হচ্ছে কি ফুটার, বিকজ আমরা জানি এখানে লাস্ট এলিমেন্টটা হচ্ছে কি ফুটার। হ্যাঁ, ফুটার, ফুটার স্টার্ট, ফুটার এন্ড। তো এটা আমি ছোট করে দিচ্ছি, বলে দিলাম এটাকে 60 বা 50 দিতে পারি আমরা। এটাকে 60 দিই, ন্যাম্পারটারে 50 দিই। হ্যাঁ, ন্যাম্পারটা একটু ছোট থাক, ফুটারটা একটু কি বড় থাক। এর থেকে কারো কোনো অসুবিধা আছে? ইজি জিনিস। আচ্ছা, এটা সবাই তুলে ফেলুন তো একটু। HTML-টা দেখেন, HTML-টার পরে এই যে এটা হলো HTML। এই এখানটা আসলে দেখার কিছু নাই, এটা শুরু করলাম, CSS-টা লিংক করলাম। আমার CSS-টা হচ্ছে কি একটা CSS ফোল্ডারের ভিতরে আছে, দ্যাটস ওয়াই CSS ফোল্ডারের নাম, তারপরে কি ফাইল পাথ, তারপরে বডি শেষ করলাম। আপনার কোড হচ্ছে অ্যাকচুয়ালি এখানে। এটা শেষ হলে বলেন আমি CSS-এ যাব। হ্যাঁ, ওকে, HTML হয়ে গেলে CSS-এ আসেন একটু। হ্যাঁ, CSS এর সবগুলো সেম কোড, জাস্ট রিপিট হেডার, ন্যাব, মেন, ফুটার। হ্যাঁ, সেম কোড, জাস্ট রিপিট।
আমরা শুধু হাইট গুলো হচ্ছে যে কমাইছে বাড়াইছে, আর বাদ বাকি সবই সেম। হ্যাঁ, কমেন্ট করে করে করেন একটু কাজগুলো। পরের অংশটুকু দেখেন, হেডারটা আশা করি সবার হয়ে গেছে। হেডার ন্যাব, এরপরে আছে হচ্ছে ফুটার জাস্ট। আচ্ছা, আমরা হচ্ছে যে এখানে একটা কাজ করে দেখেন, তো এটাকে হচ্ছে যে আহ, আমরা মাঝে ভাগ টাগ করবো সেটা তো আছে। তো তার আগে একটা দেখেন টেমপ্লেটটা কোথায় আছে। আমাদের ব্রাউজারের এক পাশে পড়ে আছে না টেমপ্লেটটা? এটা সেন্টার থাকলে জিনিসটা ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা নিজেরা সবকিছুতে কি এটা সেন্টারে চাই, যেমন এটাও কিন্তু সেন্টারে আছে, মানে কিছুটা ছোট এদিকে যদি থাকে তাহলে বোঝা যেত এটা সেন্টারে আছে এগুলা। আমাদেরটা কিভাবে সেন্টারে আনতে পারি আমরা, হ্যাঁ এটা একটু দেখার বিষয়। আমরা সব টেমপ্লেটে কিন্তু এইভাবেই করি, মানে কিছুটা উড ছেড়ে দিই অ্যাকচুয়ালি সব টেমপ্লেটে। এখানেও ছাড়া আছে কিন্তু এটা খুবই কম ছাড়া দিয়ে জিনিসটা বোঝা যাচ্ছে না। তো আমরা আমাদেরটাতে কিভাবে এটা ছাড়ছি এটা নিশ্চয়ই দেখছেন যে আমরা প্রতিটা আপনার এরিয়ার উড গুলো কি 80% নিচ্ছি, প্রতিটা এরিয়ার উড গুলো কি 80% নিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস দেখেন তো প্লিজ, যদি খেয়াল করেন, হ্যাঁ আমার স্ক্রিনে একটু খেয়াল করেন, হ্যাঁ নতুন যারা আসছেন তাদের কাজে লাগবে। যে উইড হেডারের মধ্যে আমি নিলাম কি 80%, নেমের মধ্যে নিলাম কি 80%, মেনের মধ্যে 80%, ফুটের মধ্যে 80%। কারণ আপনাকে আপনার ক্লায়েন্ট বললো বা আপনার নিজের রিকোয়ারমেন্টের কারণে বললো যে না এটা 80% না, সবগুলোকে 90% করে দাও, সবগুলোকে, হ্যাঁ সবগুলো 90% করে দাও। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হচ্ছে, সবগুলোতে যে যে কি চেঞ্জ করতে হচ্ছে, বিষয়টা চেঞ্জ করলাম, এটা বড় হয়ে গেল। আবার যদি বলো যে 80% করো, তাহলে আবার ধরেন কোডগুলোতে যেতে হচ্ছে, আবার কি করতে হচ্ছে 80% করা লাগছে। এখন তো আমি সাথে সাথে করলাম দেখি কন্ট্রোল জ্যাড দিয়ে করে বলতে হচ্ছে, কিন্তু সাথে সাথে আপনারা নাও বলতে পারে আগে পরে জিনিসটা কি হতে পারে। তাহলে তখন দেখা যাচ্ছে যে কি একই কোড আপনাকে বারবার করতে হচ্ছে, আবার বিভিন্ন জায়গায় যেয়ে করতে হচ্ছে। একই কোড বারবার করা ঝামেলা না, যদি মাল্টিপল জায়গাতে যে চেঞ্জ হয় তাহলে ব্যাপারটা ঝামেলা। হ্যাঁ, মনে করেন যে আমার এখানে 4টা উইড আছে, তো আপনার টেমপ্লেটে হয়তো 10টা থাকতে পারে, আরো বেশি থাকতে পারে, তখন এটা তো ঝামেলা নেই বিষয়টা। না, আমরা যদি এই যে কমন যে বিষয়গুলো আছে এগুলো যদি অ্যাকচুয়ালি কমন করে ফেলতে পারি, তাহলে ব্যাপারগুলো আরেকটু ইজি হয়ে যায়। হ্যাঁ, তখন যদি চেঞ্জ করতে হয় তাহলে এক জায়গায় চেঞ্জ করবো, সব জায়গায় এটা পেয়ে যাবে। আমরা যখন শিখতেছিলাম সিএসএস এর শুরুর দিকে, আমরা দেখতেছিলাম যে হচ্ছে যে কি সিএসএস এর যে ক্লাস সিলেক্টর আছে এটা বারবার ইউজ করা যায়, রিইউজ করা যায়। আবার একই ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে একাধিক সিলেক্টর ইউজ করা যায়, খেয়াল আছে? একটা ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে একাধিক সিলেক্টর ইউজ করা যায়। আবার ক্লাস সিলেক্টর মনে করেন যে একটা হেডার, একটা ক্লাস সিলেক্টরের নাম হচ্ছে কি হেডার, সেই হেডারটা আবার কি বারবার রিইউজও করা যায়। হ্যাঁ, দুইটাই আমরা দেখছিলাম। এখন দেখেন তো, আমি যদি হচ্ছে একটা সিলেক্টর নেই, মানে যে কোনো নামের একটা কমন সিলেক্টর নেব একটা, ধরেন এখানে হচ্ছে যে আমি একটু বলি যে কমন, একটা মিনিট, আমি বললাম যে কমন সেকশনে কমন স্টাইল, কমন স্টাইল স্টার্ট, মানে হচ্ছে কমন এরিয়া যেগুলো কমন স্টাইল যেগুলো হবে সেগুলো এখানে থাকবে। হ্যাঁ, তো আমি এখানে লিখতে একটা সিলেক্টরের নাম লিখতেছি, নাম দিলাম হচ্ছে ডট কন্টেইনার, ডট কন্টেইনার। ওকে, এটা একটা সিলেক্টরের নাম। এখানে আপনি যদি এক্স ওয়াই জেড দিলেও যা, কন্টেইনার দিলেও কি তা একই, কিন্তু কন্টেইনারটা মিনিংফুল। আমরা হচ্ছে যে এরকম যে প্যারেন্ট এরিয়া যেগুলো থাকে, এটা একটা আমরা ধরতে পারি কি কন্টেইনার, এটা একটা কন্টেইনার, মানে প্রতিটা আপনার ব্লক গুলোকে আমরা একটা কি কন্টেইনার ধরতে পারি। প্যারেন্ট এরিয়া গুলোকে সবাই কন্টেইনারে ধরে, ধরেন এটা একটা প্যারেন্ট এরিয়া, হেডার এটা একটা কি কন্টেইনার, আর এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, এভাবে কন্টেইনার গুলো ধরে ধরে কাজ করতে পারে, এটা সমস্যা নেই। হ্যাঁ, আর দিলাম কন্টেইনার, কন্টেইনার উইথ দিলাম হচ্ছে 80%। ওকে, এবার দেখেন আমার এই যে এখানে 80% গুলো ছিল না, এগুলোকে আমি কেটে দিচ্ছি। এটার থেকে এটার কোনো উইথ নাই, হ্যাঁ ন্যাবেরও কোনো কি উইথ নাই, মেনেরও কোনো উইথ নাই, ফুটারেরও কোনো উইথ নাই। এটা আউটপুটে আসে, রিফ্রেশ করি, দেন এটা ফুল উইথ পেয়ে গেছে সবাই। হ্যাঁ, বিকজ অফ উইথ নাই। তো এখন উইথ নেই, ফুল উইথ কেন পাচ্ছে? কারণ হচ্ছে হেডার ন্যাব মেন ফুটার এগুলো সবই কি বডি চাইল্ড, বডি বাই ডিফল্ট কি পায়, ব্রাউজারের 100% পায়, তো এগুলা বাই ডিফল্ট 100% কি পেয়ে যাচ্ছে। আপনি না দিলে বাই ডিফল্ট 100% পেয়ে যাবে, মনে করেন যে আপনার বাবার যা আছে বাই ডিফল্ট ওটা আপনারই, এরকম একটা বিষয়। হ্যাঁ, এখন আমরা এই যে সিলেক্টর কল করলাম তার উইথ হচ্ছে কত 80%। এই সিলেক্টরটাই যদি আপনি এই এলিমেন্টগুলোকে কল করে দেন, তাহলে সবাই উড কত পেয়ে যাবে দেখেন তো।
জিনিসটা বুঝতেছেন? এই সিলেক্টরের ভিতরে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা যাই থাক না কেন, আপনি এই সিলেক্টরটা যে এলিমেন্টগুলোতে কল করবেন সেই এলিমেন্টগুলো পাওয়া উচিত না? আমরা তো এরকম শিখছিলাম নাকি? ক্লাস ইকুয়াল টু কন্টেনার। তাহলে এই কন্টেনারের ভিতরে যে যে প্রপার্টিগুলো থাকবে, যে ডিজাইনগুলো থাকবে, সেগুলা সব চলে আসবে কোথায়? এই HTML এলিমেন্টে চলে আসবে। চলো আমরা দেখি তাহলে। আসলো, এখানে রিফ্রেশ করে চলেন। 80% পাইছে না? হ্যাঁ, এই যে বর্ডার এরিয়ার ভিতরে আর কি। দেখেন তো এটা কমছে, 80% পাচ্ছে। তাহলে আমি যদি বাকিগুলোকে দিয়ে দিই, এটাকে কন্টিনিউ দিলাম, এটাকে কন্টিনিউ দিলাম, এটাকে কন্টিনিউ দিলাম, তাহলে সব কন্টেনার গুলা এই 80% পেয়ে যাবে, তাই না বিষয়টা? পাইলো? আচ্ছা, এরপরে দেখেন এই যে বর্ডার ইউজ করলাম, এই বর্ডারটাও কি সব জায়গায় সেম? যদিও এটা আমাদের কি আমাদের প্রয়োজন আমরা ইউজ করতে, পরে আমরা বাদ দিয়ে দিব। এই যেহেতু সেম বর্ডার সবার মধ্যে ইউজ করতেছি, আমরা যদি এখানে বর্ডারটা দিয়ে দিই, তাহলে কন্টেনার যত এলিমেন্ট ইউজ হয়েছে সবগুলা এই বর্ডারটা পেয়ে যাবে না? তাহলে আমি এগুলা থেকে রিমুভ করে দিতে পারি না, বলেন তো? তাহলে দেখেন আমাদের কোডটা কমে গেল না? এখানে একটা কমন কোড লিখলাম, সে কমন কোডের যে প্রপার্টি ভ্যালুগুলো আছে, সেই প্রপার্টি ভ্যালুগুলা এই সিলেক্টরটায় আছে। এই সিলেক্টরটা যে এলিমেন্টগুলোর মধ্যে আমরা দিব সবগুলাই এই কোডগুলা, এই ডিজাইনগুলো কি পেয়ে যাবে। আর যেগুলো কমন না সেগুলো ইন্ডিভিজুয়ালি যার যার সিলেক্টরে কি বসাই দিলাম। ব্যাপারটা ক্লিয়ার সবাই? এই চেঞ্জটা একটু করে ফেলেন তো সবাই। দেন আমরা একটা কমন সিলেক্টর লিখলাম, কমন সিলেক্টরের মধ্যে কমন কোডগুলো নিয়ে আসলাম, কি উইথ কমন সবার, এরপরে কি বর্ডার সবার কি কমন নিয়ে এসে অন্য সিলেক্টরগুলোর মধ্যে উইথ এবং কি বর্ডার ছিল সেগুলো কি রিমুভ করে দিলাম। ওকে, তারপরে আমরা এই HTML স্ট্রাকচারে এসে প্রতিটা এলিমেন্টের মধ্যে, এগুলো কিন্তু আমাদেরকে প্যারেন্ট এলিমেন্ট, হ্যাঁ, প্যারেন্ট এলিমেন্টগুলোর মধ্যে আমরা ওই ক্লাসটা, কোন ক্লাসটা, কমন ক্লাসটা কল করে দিলাম। জাস্ট এই, প্লিজ একটু চেঞ্জটা করেন সবাই। যদি হচ্ছে সবার হয়ে যায় চেঞ্জ, তাহলে একটা HTML এ আসেন, HTML এ জাস্ট এই চেঞ্জটা করে ফেলেন। সবগুলো সিলেক্টরের ভিতরে আপনার কন্টেনার ক্লাসটা একটু অ্যাড করেন, আর কন্টেনার স্প্লিনটা একটু চেক করবেন যে আপনার সিলেক্টরে যেটা দিচ্ছেন, লিখতেছেন, সেই একই স্পেলিং এখানে আছে কিনা। হ্যাঁ, অসময় আমরা হচ্ছে তাড়াহুড়ো করে লিখতে গিয়ে এই স্পেলিং গুলো মিস্টেক হয়ে যায়। আপনার কন্টেনার থাকা লাগবে না, আপনার মনে হয় শুধু কন আছে, তো কন থাকলে স্পেলিং দুই জায়গায় কনই থাকে। হ্যাঁ, কয় পেস্ট করলে ভালো। তাহলে আমাদের হচ্ছে দেখেন আমরা এখানে কিছু কাজ করে ফেললাম অলরেডি, মানে কোড কিভাবে কমানো যায় সেটা একটা আইডিয়া পাচ্ছি আমরা। হ্যাঁ, যদি আমরা কমন কোড ইউজ করতে পারি তাহলে আমাদের কোড কমে যাবে। হ্যাঁ, আবার আমাদের হচ্ছে এটার কি বাড়বে আর কি, সাইটের হচ্ছে যে ইউজিবিলিটিও বেড়ে যাবে অনেক। আচ্ছা, এবার একটু দেখেন কন্টেনারের উইথ নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের ব্রাউজারের টোটাল উইথ কত? 100%। আমি বললাম কি যে আমাদের যে বডি ওয়েবের, হ্যাঁ, সেই বডিটা ব্রাউজারের 100% অটোমেটিক পেয়ে যায়। ব্রাউজার যেটাই হোক, আপনার মোবাইলের ব্রাউজার হোক বা আমার ল্যাপটপের ব্রাউজার হোক বা ডেস্কটপের ব্রাউজার হোক, সে বাই ডিফল্ট কি ভাই 100% পেয়ে যায়। এখন 100% আমরা নিলাম, 100% থেকে নিলাম কতটুক? 80% নিলাম। আর ফাঁকা আছে কত? 20%। এই 20% এখানে আছে না? আমি যদি এই 20% কে সমান দুই ভাগে ভাগ করতে পারি, তাহলে ডেফিনেটলি আমার এই বক্সটা কোথায় আসবে? ব্রাউজারের সেন্টারে চলে আসবে, রাইট? তাহলে আমরা জিনিসটা কিভাবে করতে পারি? আমি যদি এখানে যদি বলি, দেখেন মার্জিন লেফট 10%, কেন 20 থেকে লেফট আমি কি 10 লেফটে দিয়ে দিচ্ছি, তাহলে বাই ডিফল্ট আর 10 কোথায় থাকবে? রাইটে। তাহলে এটা মাঝখানে চলে আসছে না? ব্যাপারটা সিম্পল না? আচ্ছা, এটা ইজি, এটা সবাই বুঝি আমরা, একদম ইজি। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আমি আপনারা বললাম যে এটা আমার 90 হলে ভালো, হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা ইজি, হ্যাঁ নাকি ইজি না? কি হচ্ছে ব্যাপারটা দেখেন তো। টোটাল 100, 90 দিছি, বাম পাশে দিচ্ছি কি 10, যে হাতে 10 আছে 10 পুরাই বাম পাশে দিয়ে দিলাম, তাহলে তো আবার সে সেন্টারে আসলো না। তাহলে আবার এখানে দিতে হবে কত? 5। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেন্টারে আসবে, এটা তো ওকে। আচ্ছা, এখন এই ভ্যালুটা যদি অটোমেটিক হতো, যে আমি হচ্ছে যে এটারে এখানে কি আছে তার সাথে মিলাই মিলাই দিয়ে করব না, এটা অটোমেটিকই থাকবে, এখানে যাই থাকবে কেন সে অটোমেটিক ব্যালেন্স করে নেবে। ওটা বোঝা যাচ্ছে? এটাকে বলা হচ্ছে অটো। কি বলা হচ্ছে? অটো। অটো যখন থাকতেছে তখনই আমার প্যারেন্টের যে উইড, সে উইড থেকে চাইল্ডকে যেটা আমি দিচ্ছি
তার বাইরে যতটুকু উইড থাকে অবশিষ্ট, সে অবশিষ্ট উইডটাকে সমান দুই ভাগে ভাগ করে দুই পাশে কি বসায় দেয়। এটা ক্লিয়ার সবাই? তখন আবার হচ্ছে আমাদের এই সেন্টারের সরি প্যারেন্টের উইড যাই থাক না কেন, আর কোনো ইস্যুস নাই, সে অটোমেটিক্যালি ব্যালেন্স করে বসে যাবে। অটো মানে কি আবার বলছি শোনেন, যে আমার কন্টেনার প্যারেন্ট কে, এটা বডি থেকে আমরা নিচ্ছি কত 50, তাহলে বাকি আছে কি 50। এই অটোর কাজ হচ্ছে যে বাকি যে 50 আছে, 50 কে সমান দুই ভাগে ভাগ করবে, ভাগ করে যে কন্টেনার বা সিলেক্টরে আমরা উইডটা দিচ্ছি, সে সিলেক্টরের দুই পাশে সমান করে কি বসায় দিবে। তাহলে আর আমাদের হচ্ছে যে ওই কত কি দিলাম এটা নিয়ে আমাদের আর কোনো কি ঝামেলা নাই। তাহলে একই কথা, তাহলে সবার আপনি এটারে যাই দিয়ে দিবেন, সবার বাড়িতে যে হ্যাঁ সবার বাড়িতে দিয়ে দিবেন, তাহলে 2 লাইন করে কোড পারবে। হ্যাঁ পরে বলবো যে প্রতিদিন কম দামি মিষ্টি দেয়, একই মিষ্টি দেয়, এগুলো খাবো না এই অবস্থায়। এজন্য হচ্ছে দামি মিষ্টি এক জায়গায় রেখে দেন, যে খেয়ে আসবে। গড়টা ক্লিয়ার সবাই? চেষ্টা করে ফেলেন তো, জাস্ট একটা লাইন লিখে দেন, একটা লাইন লিখে দেন, একটু মার্জিন অটো লিখে ফেলেন। ওকে, তাহলে আমাদের হচ্ছে একটু কাজ আগে গেল। হ্যাঁ, এরপর একটা আসেন, হ্যাঁ প্লিজ একটা দিয়ে খেয়াল করেন, হ্যাঁ কথাবার্তা না বলে দিয়ে খেয়াল করেন। আর আমরা হচ্ছে যে এরিয়াতে একটা চলে আসে, এরিয়াতে চলে আসে, এরিয়াতে চলে আসে আচ্ছা এখানে ডিরেক্টলি এখানে চলে আসে। এখানে বলতেছিল কি ওরা হচ্ছে যে কি এভাবে একটা ভাগ হবে আর এখানে কি দুইটা ভাগ হবে। তো আমি বলছিলাম যে এরকম দুইটা ভাগ বা এরকম যখনই দেখবেন তখনই অ্যাকচুয়ালি এটা আগে কি এটা একটা ভাগ করেন, এটা একটা ভাগ করেন, হ্যাঁ দেন এটাকে দুইটা ভাগ করেন। তাহলে আমার এই যে এখানে দুইটা ভাগ, এটা ভুলে না পাওয়া, তাহলে এখানে নর্মালি এখন কয়টা হবে, এখানে একটা, আর এটা পুরোটা মিলে কি একটা, দুইটা ভাগ এখানে। তো চলেন আমরা আমাদের হচ্ছে যে এই যে এরিয়া এটার মধ্যে দুইটা ভাগে আমরা কি করি। আমরা এসটিএমএল আসলাম, এসটিএমএল এসে এই যে মেনের ভিতরে আমরা হচ্ছে যে দুইটা এলিমেন্ট কল করব। হ্যাঁ, প্রথমে দিলাম হচ্ছে কি সেকশন স্টার্ট এন্ড, তারপর দিচ্ছি কি অ্যাসাইট স্টার্ট এন্ড। ওকে, এই দুইটা ধরো যদি আমরা একটা সিলেক্টর ইয়েতে চলে যাই, আমরা চলে আসলাম হচ্ছে যে এখান থেকে এই যে হেডার ন্যাব মেনের পরে চলে আসলাম। হ্যাঁ, এখানে কিন্তু আসলে ওই হায়ারার্কি বা আগে পরে ম্যাচ করার অর্ডারিং ম্যাচ করার ইম্পর্টেন্ট না, বাট আমি এখানে ম্যাচ করবো এখানে যাতে কোডের সিকোয়েন্সটা ঠিক থাকে। আপনি আগে পরে যেখানে লিখেন না কেন কোডগুলো কাজ করবে, এদের কাজ হচ্ছে কি HTML এর সাথে মিলাই কাজ করা, HTML এর সাথে ম্যাচ করলে এরা কাজ করবে, এটা আগে পরে লিখতে হবে এরকম কোনো বিষয় নাই। তো আমি এখানে দিলাম সেকশন, বলতেছি হচ্ছে কি তোমার উইড হবে 70%, আর হাইট হবে প্যারেন্টের সমান। প্যারেন্টের সমান মানে কত, আমি এটারে হাইট দিব, প্যারেন্টে কি ফুল হাইট দিয়ে দিব। তাহলে আমি এখানে লিখতে পারবো হচ্ছে 100%। যদি 600 পিক্সেল লিখি তাও কাজ করবে, 100% লিখলে তাও কাজ করবে। 600 পিক্সেল লেখাচ্ছে যেহেতু চাইল্ড এটা, তাহলে সেক্ষেত্রে 100% লেখাটা হচ্ছে কি বেস্ট ওয়ে। তাহলে আমি যদি কোনো কারণে এটা চেঞ্জও করি এটা অটোমেটিক্যালি সে পেয়ে যাবে। এর বোঝার জন্য আমি এখানে একটা বর্ডার দিয়ে দিলাম, ধরে দিলাম কি বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন। ওকে, এখানে একটা আউটপুটে আসে, দেন এটা চলে আসছে। ওকে নাইস। এরপরে সেকশনের পরে পাশে কি আছে আমাদের অ্যাসাইড আছে, তো অ্যাসাইডটা আমরা এখানে ইউজ করতেছি অ্যাসাইড অ্যাসাইড। এখন আমার এই অ্যাসাইডের সেকশনের প্যারেন্ট হচ্ছে কি মেনের উইড হচ্ছে কত 80%, 80% আবার কিন্তু কি তার চাইল্ডের জন্য হয়ে যাচ্ছে কি অটোমেটিক্যালি 100%। হ্যাঁ, তো 100% থেকে আমরা একটা চাইল্ডকে দিলাম 70%, আর বাকি চাইল্ডটা আমি চাচ্ছি কি বাকি উইড পুরোটা নিয়ে নেয়, তাহলে সে পাবে কত 30%। আর এটা যদি আমরা দেখি এই এখানে 70 আর এখানে হচ্ছে কি 30। আর নিচে আসার কারণ হচ্ছে কি দুইটাই ব্লক এলিমেন্ট, পাশে স্পেস থাকলেও সে যাবে না। এখন আমরা এই জন্য ইউজ করবো হচ্ছে কি লেআউট টেকনিকটা ইউজ করবো, বিকজ অফ এগুলো হচ্ছে কি স্ট্রাকচারের জন্য আমরা কাজ করতেছি। লেআউট টেকনিক হিসেবে আমরা শিখলাম এখন কি প্লটের দুইটা মাত্র প্রপার্টি, একটা হচ্ছে কি প্লট লেফট প্লট রাইট, এই দ্যাটস ইট, আর কিছু না। যখন আমরা যদি এই যে দুইটা এলিমেন্ট এখানে আছে এটার মধ্যে যদি প্লট লেফট ইউজ করি তাহলে কি হয় দেখেন, আমি এইটার প্রথমটা বললাম হচ্ছে কি প্লট লেফট। হ্যাঁ, পরটাতে কিছু বলি নেই, একটু খেয়াল করেন যে এটা লেফটে বসছে ঠিক আছে, কিন্তু এই পরে এখানে নিচে যেটা ছিল এটা এখানে এখানে চলে আসছে, বোঝা যায়? আমি এখানে বললাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রেড, হ্যাঁ এখানে না নিচেটাতে বলতেছি।
অ্যাসেট বলতেছে ব্যাকগ্রাউন্ড রেট। দেন এটা কি এখানে চলে আসছে। এটা কেন চলে আসছে? ওই যে আমরা বলতেছিলাম যে ফ্লট অনেকটা কি ওই যে পানিতে ভাসমান পজিশনের মতো কি কাজ করে। ধরো পানির উপরে কিছু একটা ভাসলে তার নিচে লেয়ার গুলোতে কিন্তু আরো অনেক কিছু কি থাকতে পারে। বিষয়টা অনেকটা এরকম। কারণ এটার জন্য যদি আপনি চান যে এই প্রবলেমটা রিমুভ করবেন, তাহলে পরবর্তীটাকেও ফ্লট পজিশনটা কি বলে দিতে হবে। পরবর্তী এলিমেন্টকেও ফ্লট পজিশনটা কি করতে হবে বলে দিতে হবে। তাহলে পরবর্তী এলিমেন্ট কোনটা? এটা। একে আপনি তখন বলে দেবেন কি তুমি ফ্লট, তুমিও কি ফ্লট। এবার তুমি ফ্লট লেফটে পড়বে না রাইটে পড়বা? এটা রাইটে বসলেও রাইট, আবার লেফটে বসালেও কি রাইট, কোনো প্রবলেম নেই। রাইটে বসালাম, এ চলে আসছে এখানে। হ্যাঁ, আর এখানে আসার একটা কারণ আছে, কারণটা সলভ করে তারা আপনাকে বুঝে দেখেন। এখানে দেখেন তো, এই যে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা, মানে হচ্ছে যে এই বক্সটা আসছে এ পর্যন্ত, আবার এই বক্সটা শুরু হচ্ছে কি এখান থেকে। বাট আমাদের এটা কি 70, এটা হচ্ছে কি 30, দুইটা মিলে 100 হওয়ার কথা না? কিন্তু এই যে একটা এখানে হিসাব নিকাশ, এটা অনুযায়ী দেখা যাচ্ছে কি 100 এর সাথে এখানে আরো কি 3-4 পিক্সেল কি বেশি আছে। এটা কারণ হচ্ছে বর্ডারটা যোগ হচ্ছে। এই যে আমরা হচ্ছে যে প্যারেন্টকে 1 পিক্সেল দিছি, আবার চাইল্ডকে 1 পিক্সেল দিছি, যারা প্যারেন্টের 1 পিক্সেল আর 1 পিক্সেল মিলে কি যোগ হয়ে গেছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই বর্ডারগুলোকে রিমুভ করে দিতে হবে। আমরা যদি বর্ডার রিমুভ করে দিই, তাহলে তো আমাদের এই প্যাটার্নটা আমরা বুঝবো না, আপাতত যে প্যাটার্নটা আছে। তাহলে হয় আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, আর ব্যাকগ্রাউন্ড ইউজ আমি ইউজ করতে চাচ্ছি না। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে আপনার বর্ডার থাকবে, কিন্তু বর্ডারটা এক্সট্রা হিসেবে কাউন্ট হবে না। মানে দ্যাট মিনস হচ্ছে দেখেন, এখন আমার উইথ এটার 70, এটা 30 ছিল, আর বর্ডার গুলো তাদের সাথে বসে কি 70, 30, 100 এর সাথে আরো পাশে যোগ হয়ে গেছে। তাহলে এটা বাড়তি হিসেবে কাউন্ট হচ্ছে। এমন যদি হতো যে এটা বাড়তি হিসেবে কাউন্ট হচ্ছে না, সে ওই 100% এর ভিতরেই থাকতেছে, তাহলে কিন্তু এইভাবে এখানে কি বাড়তি জায়গাটা আর কি সে ধরে রাখতো না। এটা বোঝাচ্ছে? আচ্ছা, এখন আমরা কিভাবে বাড়তি বর্ডারকে মিনিমাইজ করতে পারি এটা আমরা শিখে আসেন। যে সব এরিয়াতে বাড়তি বর্ডার থাকবে সেখানে আপনি লিখে দিবেন হচ্ছে যে কি বক্স সাইজিং বর্ডার বক্স, বর্ডার হাইফেন বক্স। তাহলে এই বর্ডারটার বাড়তি হিসেবে কাউন্ট হবে না, সেই 70% ভিতরের অংশই হয়ে যাবে। এবং এখানে এসে যদি আমি যদি বলি যে বক্স সাইজিং বর্ডার বক্স, তাহলে সেও কি বাড়তি হিসেবে আর কাউন্ট হবে না। দেখেন দুটো পাশাপাশি চলে আসছে। হ্যাঁ, দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এটা আমরা ব্যাপারটা ক্লিয়ার সবাই নাকি? হ্যাঁ, সেটা আমরা করব, সেটা যাচ্ছি, সেটা তো আমরা সবাই বুঝি না, একটু ধীরে ধীরে যাই। হ্যাঁ, এটা একটু সবাই ক্লিয়ার একটু। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে যে ফ্লট লেফট বসালাম, এটাও ফ্লট লেফট বসালাম, সুন্দর করে জিনিসটা হয়ে গেল। আর এখানে ফ্লট টাইট দিলাম, একটা দিলাম ফ্লট লেফট। কিন্তু আমরা যেটা করি, মানে আমি নিজে পার্সোনালি যেটা করি, ধরেন এলিমেন্ট গুলো নর্মালি কি হচ্ছে, একটা আরেকটার পাশে বসানো সবগুলা, কারণ এটা হচ্ছে লেফটে বসলো, তাহলে এটাও কিন্তু ধরতে গেলে কি আগেটা লেফটে বসতেছে না নাকি? এলিমেন্ট গুলো সবই, ব্লক গুলো সবই কি একটা একটার পাশাপাশি বসে। পাশাপাশি বসলে অ্যাকচুয়ালি সবগুলো লেফটে বসে, সবগুলো লেফট অ্যালাইনমেন্ট থেকে বসে। তা আমি নিজে যেটা করি, আপনারা আপনি যেটা ফলো করেন, তাহলে সবগুলোকে বলতে হচ্ছে কি ফ্লট লেফট, মানে আগেরটা বলছে কি তুমি বডির লেফটে বসো, আর পরেরটা বলছে কি তুমি আগেরটার লেফটে বসো, ফ্লট লেফট। এই কোনো ঝামেলা আছে? সিম্পল ইজি হয়ে গেল জিনিসটা। দেন আবার আমরা কি করলাম, প্যারেন্ট ছিল কি 600, আর হচ্ছে এটার ভিতরে কি দুইটা চাইল্ড আছে, একটা নাম হচ্ছে কি সেকশন, আর একটা নাম হচ্ছে কি অ্যাসেট। সেকশন মেন, সেকশন অ্যাসেট। কোন ঝামেলা আছে এগুলোর মধ্যে? সেকশন, জি জি, আপাতত থাক, সেকশন আর এভাবে থাক, দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে এটা বললাম সেকশন, এটা হচ্ছে আর্টিকেল। এখানে কোনো ঝামেলা আছে? 70, 100, এটা সেটা, এটা সেটা, এটা সেটা, এটা সেটা, এটা সেটা। আচ্ছা, ওকে। এবার দেখেন এখানে দুইটা ভাগ হলো। এখন এই যে দুইটা ভাগ আমরা করলাম, এখানে ভিতরে আরো ভাগ আসতে পারে। আবার এখানে দেখেন, এখানে কি বর্ডার এখানে আরো আছে না, যে এটা আমি আগের মোডে নিয়ে আসলাম। হ্যাঁ, এইগুলোতে বর্ডার আছে না? হ্যাঁ, এই বর্ডার গুলোর ভিতরে যখন আমরা আবার এরকম ভাগ যোগ করবো, তখন আবার এখানে কি লিখতে হবে বলেন তো? বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে সিএসএস সিলেক্টর দেখছিলাম একদিন, আপনার খেয়াল আছে? সিএসএস সিলেক্টর, মানে জাস্ট এগুলো বলে গেছিলাম আর কি, আমরা পরে দেখবো, এভাবে বলে গেছিলাম। এগুলো চেহারা দেখে গেছিলাম, খেয়াল আছে কারো? কারো খেয়াল নেই? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে এখান থেকে এটা দেখছিলাম।
এই যে এটা, হ্যাঁ, যে পি এর ভ্যালু কত, তারপর হচ্ছে কি ডট টেস্টের ভ্যালু কত, ড্যাশ ডেমোর ভ্যালু কত, খেয়াল আছে এটা কারণ এখানে একটা জিনিস আছে অ্যাস্টার। অ্যাস্টারকে আমি বলছিলাম কি, ওরা বলছে ইউনিভার্সাল সিলেক্টর। এটা কি সিলেক্টর? ইউনিভার্সাল সিলেক্টর। অর্থাৎ এই সিলেক্টর দিয়ে আপনি যদি কোনো প্রপার্টি ভ্যালু অ্যাপ্লাই করেন, সেগুলো সব HTML এলিমেন্ট অটোমেটিক্যালি পেয়ে যাবে। এটা কিরকম? ইউনিভার্সাল সিলেক্টর, এটার ভিতরে যদি কোনো প্রপার্টি ভ্যালু আপনি লিখেন, এটা HTML ফাইলে থাকা সব এলিমেন্ট অটোমেটিক্যালি কি নিয়ে নেবে। অর্থাৎ আমরা যদি এখানে এসে লিখি যে স্টার, হ্যাঁ, বক্স সাইজিং, বর্ডার বক্স, তাহলে আপনি এর পরে অন্য প্রপার্টিগুলোর মধ্যে যতই আপনি কি বর্ডার ইউজ করেন, এটা আর এক্সট্রা হিসেবে কি কাউন্ট হবে না। এগুলো সবগুলো মিনিমাইজ হয়ে যে মেন যে উইড বর্ডের বা বিভিন্ন এরিয়ার, সেটার উইডের ভিতরে কাউন্ট হবে বা এটার ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে। ব্যাপারটা লজিকটা ক্লিয়ার সবাই? আচ্ছা, আর আমরা যদি একটু এখানে এসে একটা রিফ্রেশ করি, কিছুটা চেঞ্জ হলে দেখতে পারবো আমরা, হালকা একটু চেঞ্জ হয়েছে না, বর্ডারগুলো রিডিউস হয়ে গেছে। তাহলে আমরা যে এখানে এক্সট্রা দুইটা বক্স বর্ডার বক্স লিখছিলাম, এটা আর আমাদের এক্সট্রা হিসেবে লিখতে হবে না। ব্যাপারটা বোঝা গেল? আবার বলছি শোনেন, যদি আমরা স্টারের ভিতরে কোনো প্রপার্টি ভ্যালু লিখি, এটাকে বলা হলো কি, ধরা হয় ইউনিভার্সাল কমন। যেখানে ইউনিভার্সাল কমন, এগুলো হচ্ছে কি বাই ডিফল্ট প্রতি HTML এর উপরে অ্যাপ্লাই হয়ে যায়। হ্যাঁ, এইটার দরকার থাকার না থাক, সে অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে এটার কাজ হচ্ছে কি বর্ডার রিডিউস করা, বর্ডার এক্সট্রা যে কাউন্ট হয় সে এক্সট্রাটা রিমুভ করা। তাহলে যেগুলোর যেখানে যেখানে বর্ডার আছে সেটা মেন উইডের সাথে কি যোগ হচ্ছে, এতক্ষণ ধরে যোগ হচ্ছিল, কিন্তু আমরা এখানে এটা ইউজ করার পরে এটা আর কি মেন উইডের সাথে যোগ হবে না, সেই মেন উইডের অংশ হয়ে যাবে সরাসরি। লজিক ক্লিয়ার? ওকে, তাহলে আপাতত একটু কাজ করেন না একটু প্লিজ। হ্যাঁ, এখানে বক্স বর্ডার বক্সটা একটু অ্যাড করে ফেলেন সবাই। একটু আমার ডান, আমাদের কোডটা ছোট করি একটা আমি। আচ্ছা, বর্ডার সেকশনে হয়নি বন্ধুরা, হ্যাঁ। আচ্ছা, এটা যদি আমাদের হয়ে যায়, এরপরে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই যে এরিয়া। আচ্ছা, আমি এই রেডটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, রেড হচ্ছে এটা এই অ্যাসেটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম, এটা বাদ দিয়ে দিচ্ছি, এটার আমার দরকার নাই। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি এই এরিয়াটার মধ্যে দুইটা ভাগ করা। হ্যাঁ, আর ব্যাপারটা ইজি। কিভাবে ব্যাপারটা ইজি? কারণ আমাদের অলরেডি এই বক্সটা আছে, তো বক্সটা থাকলে আমি খুব সহজে এটা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, এটা আমি প্যারা নাই। তাহলে এই দুইটার মধ্যে আপনি সিমেট্রিক এলিমেন্ট কি ইউজ করবেন? আমি অলরেডি এটার যে প্যারেন্ট, মানে এটারে বলছি সেকশন, অলরেডি এটারে বলছি কি আমি সেকশন, বাট ওরা বলতেছিল যে এটার একটা প্যারেন্ট, তার ভিতরে দুইটা ভাগ, একটা ভাগের নাম সেকশন, একটা ভাগের নাম কি আর্টিকেল। তো আমি এখানে দুইটারে তো আর্টিকেল বলে দিতে পারি, সমস্যা কি? এগুলা কি রিপিট করা যায়, কোনো সমস্যা নাই। তো আমার হচ্ছে যে রিকোয়ারমেন্ট হচ্ছে যে এখানে এটার মধ্যে দুইটা ভাগ করতে হবে, এই সেকশনকে দুইটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। ওকে ফাইন, তাহলে আসেন আমি সিম্পলি কাজটা করে ফেলি। এই সেকশন যেটা আছে এটার ভিতরে যেতে হবে, হ্যাঁ, কোনটা কার ভিতরে একটু খেয়াল রাখবেন একটু। সেকশন যেটা আছে এটার ভিতরে আমরা গেলাম, যে বললাম হচ্ছে কি এখানে একটা আর্টিকেল লাগবে, আমরা একটা আর্টিকেল দাও, একটা আর্টিকেল লাগবে, আর্টিকেল স্টার্ট, আর্টিকেল ক্লোজ। কয়টা লাগবে? দুইটা, একটা দুইটা শেষ। এগুলো কি ব্লক এলিমেন্ট, এগুলো কি এলিমেন্ট? ব্লক এলিমেন্ট, স্ট্রাকচার এলিমেন্ট, দ্যাটস ওয়াই এগুলো এমনিতে নিচে নিচে আসবে, প্যারা না এগুলো নিয়ে। আর্টিকেলটা ধরে আপনি এখানে আসেন, এটা সেকশনের ভিতরে না, তাহলে ওই হায়ারার্কি ম্যাচ করেন, অর্ডারটা ম্যাচ করে লিখেন, এটা লিখলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, দেখেন সে কি করবে, সে প্যারেন্টের ফুল উইড নিবে, জিনিসটা বুঝেন। আর্টিকেলটা কি করবে, প্যারেন্টের কি ফুল উইড নিবে। তাহলে প্যারেন্টের উইড কত সেটা দেখার দরকার নেই, আপনি জাস্ট সিম্পলি একে বলতে হচ্ছে তোমার উইড হচ্ছে কত, 100%, আর প্যারেন্টের যাই থাক সে 100% হিসেবে ওইটা কি নিয়ে নেবে। এরপরে সে প্যারেন্টের কি অর্ধেক হাইট নিবে। হ্যাঁ, তাহলে আবার হচ্ছে প্যারেন্টের কি আছে এটা না দেখে আপনি সিম্পলি এখানে বলতে হচ্ছে কি 50% নিবে। আবার এখানে লেফট রাইটে বসার কোনো ঝামেলা নেই, বিকজ অফ এটা বাই ডিফল্টলি যেহেতু ব্লক এলিমেন্ট নিচে নিচে বসবে। আর বোঝার জন্য আপনি তারা একটা করে কি বর্ডার ধরাই দেন। দেখেন একটা আর্টিকেল লিখলাম, আর ওইখানে এটা কি দুইবার যেহেতু রিপিট হয়ে আছে, তাহলে অটোমেটিক্যালি আমাদের কাজটা হয়ে গেছে। দেখেন একটা দুইটা, সিম্পল না ব্যাপারটা? আচ্ছা, আর এখানে একটা পয়েন্ট আমরা একটা অ্যাড করে দেখেন, যে এরিয়াগুলো বোঝার জন্য আমরা কি কমেন্ট করছিলাম,
আবার দেখেন তো এই যে এরিয়া যেগুলো আমরা ভিতরে ইন্ট্রোডিউস করালাম এগুলো একসময় বড় হবে না? বড় হলে এখানে বুঝতে আপনার অসুবিধা হবে। তাহলে ভালো উপায় কি এগুলোর মধ্যে কমেন্ট করা। তো আমি একটু কমেন্ট গুলো করি দেখেন। আচ্ছা এখানে একটা পয়েন্ট আছে শুনেন। এই যে সেকশন যেটা আছে না এই সেকশন কিন্তু অ্যাকচুয়ালি কমন। হ্যাঁ, সেকশনটা কিন্তু রিপিট হতে পারে, সেকশন এলিমেন্টটা অনেক বেশি রিপিট হতে পারে। একভাবে আর্টিকেলে যেভাবে রিপিট হলো সেকশনটাও কি হতে পারে, রিপিট হতে পারে। তাহলে যদি রিপিট হয় তাহলে এখানে যদি আমি যদি বলি ধরেন সেকশন স্টার্ট এবং সেকশন এন্ড, তাহলে ব্যাপারটা কি বেশি মিনিংফুল হলো না। কেন বেশি মিনিংফুল হলো না? কারণ সেকশনটা আরো অন্য জায়গায় কি হতে পারে, এটা শুরু হতে পারে। তাহলে এখন কিভাবে মিনিংফুল করা যায় বিষয়টা, আপনি দেখবেন যে এই সেকশনটা কেন নেওয়া হচ্ছে ওই সেই মিনিংফুল করতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য কি, এটা নেওয়া কন্টেন্ট লেখা, মেন কন্টেন্ট গুলো এখানে থাকবে এক্স্যাক্টলি। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, ধরেন হচ্ছে যে হ্যাঁ কন্টেন্ট সেকশন, রাইট, এভাবে লিখতে পারি কন্টেন্ট সেকশন স্টার্ট। তাহলে ব্যাপারটা বেশি মিনিংফুল হয় যে কন্টেন্ট সেকশন এসে, তাহলে এটা বোঝা যাচ্ছে এখানে কন্টেন্ট লেখার জন্য। অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন যে কন্টেন্ট সব জায়গায় লিখবে, বাট ওই কন্টেন্ট গুলোর স্পেসিফিক নাম আছে আলাদা আলাদা, কেউ একটা হেডারের জন্য, কোনো ফুটারের জন্য, বাট এটা এভাবে আমরা যে ব্যাপারটা করলাম। এরপর এটা যেটা আছে এটা যদি অ্যাসাইড কমন, বাট এটাও রিপিট করা পসিবল। আবার এই কোডটা বড় হলে আপনি এরিয়া কোথায় শুরু কোথায় শেষ সেটা বুঝতেও একটু কি প্রবলেম হতে পারে। এখানে চাই আপনি একই কাজটাই করবেন, সেম টু সেম, যে কি অ্যাসাইড অ্যাসাইড স্টার্ট, সেকশন আর লাগবে না এখানে, অ্যাসাইড স্টার্ট অ্যাসাইড এন্ড। তাহলে কি হলো, ব্যাপারটা ইজি হয়ে গেল। হ্যাঁ, অ্যাসাইড স্টার্ট অ্যাসাইড এন্ড, আর হচ্ছে কন্টেন্ট এখানে আমরা এরিয়া বলে দিই আবার, এটা হ্যাঁ কন্টেন্ট এরিয়া অ্যাসাইড এরিয়া এন্ড। তাহলে দেখেন তো এটা আরো ইজি হচ্ছে ব্যাপারটা বুঝতে, যে কন্টিনিউটি এখানে শুরু এখানে শেষ, অ্যাসেট এখানে শুরু এখানে শেষ। এখন মনে হচ্ছে এটা কি দরকার, কিন্তু যখন এই অ্যাসেটের ভিতরে কোডটা বড় হয়ে যাবে তখন আপনি এটা আপনাকে হেল্প করবে বুঝতে যে এরিয়াটা কোথায় শুরু কোথায় শেষ, এবং আপনার কোডটা অন্য কেউ দেখলেও খুব ইজিলি রিড করতে পারবে। ওকে, একইভাবে এগুলোতে আমরা করে দিব। এখন কথা হচ্ছে আর্টিকেল গুলো কিসের জন্য এটা আমরা বুঝে তারপর কমান্ডটা করবো। এখন তো আমরা অ্যাকচুয়ালি জানি না কিসের আর্টিকেল লিখবো এখানে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যদি এটা একটু ছোট করি কোডটা, যে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে কোন কোড কি কোথায় শুরু কোথায় শেষ। ওকে, আশা করি হচ্ছে যে এই চেঞ্জটা আপনারা করতে পারবেন। একটু করে ফেলবেন একটু এই চেঞ্জটা এখানে যেটা আমরা করলাম, প্লিজ একটু এই চেঞ্জটা একটু করে ফেলেন তো। মেন, হ্যাঁ মেন এর চেঞ্জটা এসটিএমএল এর চেঞ্জটা করেন, তারপর আমরা সিএসএস এর চেঞ্জে যাব। হ্যাঁ, এসটিএমএল চেঞ্জ আশা করি সবার হয়ে গেছে। এসটিএমএল চেঞ্জ যদি হয়ে যায় একটু সিএসএস এ চলে আসে না, সিএসএস এ এসে আমরা এখানেও সেম ওই যে কমেন্টগুলো এখানেও করব। এটা কি কমেন্ট করছিলাম, যে কন্টেন্ট এরিয়া স্ট্যাটে আমরা কমেন্টটা করছিলাম। হ্যাঁ, সেম কমেন্টটা এই যে সেকশনের জন্য আমরা এখানে করে দিব, যে কন্টেন্ট এরিয়া স্ট্যাট। আপনারা হচ্ছে শুধুমাত্র এইচটিএমএলটা আইডেন্টিফাই করলে হবে না, সিএসএসটাও করতে হবে, নাহলে ধরা খেয়ে যাবে। এখানে এটা ক্লোজ করেন। হ্যাঁ, অ্যাসাইডের জন্য আপনি একটু করে রাখেন। অ্যাসাইড বলছিলাম কি অ্যাসাইড স্টার্ট, ওকে ফাইন। এখানে একটা লিখেন যে হচ্ছে কি অ্যাসাইড স্টার্ট অ্যাসাইড এন্ড। এই আর্টিকেলটা একটু পরে করতেছি, কারণ আর্টিকেলটার ভিতরে কি আর্টিকেল লিখবো সেটা বুঝে আমরা কমেন্টটা করবো আর কি। তো এই হচ্ছে যে আমাদের সিএসএস এর হচ্ছে যে কি চেঞ্জ, যে আর্টিকেল এবং অ্যাসাইড দুইটা, এগুলো সরি এগুলো তো আগে ছিল, শুধুমাত্র আর্টিকেলটা লিখলাম এখানে, এই আর্টিকেল লিখলাম আর কমেন্টগুলো করলাম। এই একটা চেঞ্জটা একটু করে ফেললাম প্লিজ। সেকশনের জন্য এটা তো আমাদের ছিল, এখানে আমরা একটা কমেন্ট করলাম কি কন্টেন্ট এরিয়া স্টার্ট কন্টেন্ট এরিয়া এন্ড, পেজের মধ্যে সেকশনের মধ্যে। এরপরে আর্টিকেলটা লিখলাম এই, আর অ্যাসাইডের জন্য কমেন্ট করলাম অ্যাসাইড স্টার্ট অ্যাসাইড এন্ড। এই চেঞ্জটা একটু প্লিজ করে ফেলেন সবাই। ওকে, আমাদের হচ্ছে যে এতটুকু আমাদের ডান আমাদের। হ্যাঁ, এরপর আমরা একটু কাজ করি, চলেন আরেকটু একটু করি। তো এইখানে আমাদের এই রিকোয়ারমেন্ট যেটা ছিল এটা আমরা ডান করলাম, এবার আমরা একটু একটু করে কন্টেন্ট বসানো শুরু করি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা আরো আমাদের জন্য ইজি হবে। একটু প্লিজ এটা খেয়াল করেন, কন্টেন্টে বসাতে গেলে যখন কোড বাড়বে তখন যদি খেয়াল না করেন দেখা যাবে হচ্ছে এলোমেলো লাগবে আর কি। হেডার, হেডারটা আমরা কিভাবে দেখতে চাই এটা হচ্ছে বিষয় আর কি। তো আপাতত আমি এখানে বেশি কমপ্লেক্স করবো না, জাস্ট এখানে সিম্পলি ধরেন এখানে একটা কি লোগো আমরা বসালাম, আর এদিকে একটা হচ্ছে কি ব্যানার বসাই দিলাম, সিম্পলি ডান আমাদের। হ্যাঁ, তাহলে জিনিসটা দেখেন তো, একটা কি লোগো একটা হচ্ছে কি
ব্যানার। তাহলে কয়টা ব্লক আসতেছে এখানে? দুইটা ব্লক লাগবে আমাদের এখানে, হ্যাঁ, দুইটা ব্লক। তো দুইটা ব্লক যদি নিতে হয় তাহলে জিনিসটা কি হবে, অ্যাকচুয়ালি এই যে হেডার পার্ট যেটা সেটার ভিতরে আবার দুইটা ব্লক আসবে। আমাদের অর্থাৎ আমাদের HTML এ যেতে হবে, HTML এ যে এই যে হেডার ব্লকের মধ্যে দুইটা আবার কি ব্লক চলে আসবে। এখন এখানে কথা হচ্ছে আবার আপনি এলিমেন্ট কোনটা ইউজ করবেন, সিমেন্টিক নাকি নন সিমেন্টিক। এখানে দেখেন আমাদের সিমেন্টিক এলিমেন্ট যেগুলো আছে এরা কিন্তু হচ্ছে আপনাকে লোগো বা ব্যানার ইউজ করার জন্য কোনো ডিরেক্ট কোনো এলিমেন্ট প্রোভাইড করতেছে না। হ্যাঁ, যেমন হেডার, হেডার মিন্স কিন্তু লোগো বা ব্যানার না। তো বা আর যাদের যেগুলো আছে এগুলোর একই অবস্থা। তো এই ধরনের ক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে ডিপ, অর্থাৎ যদি যে এলিমেন্ট গুলা সিমেন্টিক এলিমেন্ট হিসেবে আছে, যেগুলো স্ট্রাকচার বানানোর জন্য দিচ্ছে সিমেন্টিক এলিমেন্ট, হ্যাঁ, সেগুলো যদি স্পেসিফিক ভাবে আপনাকে ইন্ডিকেট না করে যে এটা এই কাজের জন্য, তাহলে সেসব ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে কি নন সিমেন্টিক এলিমেন্ট কি ডিপ। ওকে, ডিপ। তাহলে এটা একটা ডিপ, এটা একটা, দুইটা ডিপ। আর দুইটা ডিপের কাজ কিন্তু দুই রকম। একটা হবে লোগো, লোগো ধরানো হচ্ছে যে কি ছোট একটা জায়গার মধ্যে বসবে, আর ব্যানারটা কি বাকি পুরো জায়গা জুড়ে বসবে। এখন আমি যদি দুইটাকে এই ডিপকে এখানে এসে যে কি ডিপ হিসাবেই ডিপ হিসাবে সিলেক্ট লিখি, তাহলে দুইটা ব্লগই সেম ডিজাইনটা পেয়ে যাবে, রাইট? তাহলে আমাদের কি করতে হবে, ক্লাস ইকুয়াল টু, এখানে বললাম আমাকে ধরন হচ্ছে কি লোগো, ওকে, আর এখানে এসে বললাম হচ্ছে ধরেন ক্লাস ইকুয়াল টু ব্যানার। তাহলে ব্যাপারটা কি মিনিংফুল হয় আর কি। এটাকে আমরা লোগো বললি, আবার অনেক সময় হচ্ছে কি ব্র্যান্ড বলি, ব্র্যান্ড, BRAND, ব্র্যান্ড। অ্যাকচুয়ালি লোগোটা কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং। ওকে, সো দ্যাটস আমরা এভাবে লিখি আর কি। তো লোগো এখন আপাতত বললাম, যেটা অনেক বেশি কি আমরা নোন ব্যাপার আর কি এটা লোগো। এবার দেখেন হেডার এরিয়ার যে আমার সেকশনটা ছিল না, এটার ভিতরে আমি এটা লিখতেছি, হ্যাঁ, অর্থাৎ হেডার এরিয়ার ভিতরে এই কোডটা, ওকে, যাতে ওই CSS ও বুঝতে পারে যে কোথায় শুরু কোথায় শেষ, নাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে। বারবার বলতেছি ডট লোগো। এবার আমরা চাচ্ছি লোগো কি হবে, তার প্যারেন্টের থেকে ধরেন 30% পেলো বা 25% পেলো বা 20% পেলো, তো আমরা লিখতে পারবো কি হবে উইথ 20%। ওকে, হাইট তার প্যারেন্টের কি পুরাটাই সে নিবে, পুরাটাই সে নিবে। ওকে, আর বোঝার জন্য একটা কি বর্ডার দিয়ে রাখি। হ্যাঁ, বর্ডার গুলো আমরা হচ্ছে যখন আমরা আরো একটু অ্যাডভান্স কাজ শিখে যাব, ভালো কাজ শিখে যাব, তখন আর হচ্ছে এভাবে আমরা বর্ডার ইউজ করবো না, একদম রেড। এই এটা দেওয়ার পর আমরা যদি এখানে একটু আসি, দেন এটা কি চলে আসছে। ওকে, এরপরে বাকি হলো কি এটা জাস্ট কপি করেন, কপি করে করলেন হচ্ছে কি ব্যানার, ব্যানার। আর টোটাল 100, এটার টোটাল 100 থেকে আমরা এটাকে দিলাম হচ্ছে কি 20, আর বাদ বাকি যেটা আছে এটা পুরোটা এটা পেয়ে যাবে। তার বাকি কত আছে 80, এটা আমি দিলাম, এটা কি চলে আসলো। পারমিশন নিতে হলে কি করতে হবে, এখানে আমাদের লেআউট টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এটা কি স্ট্রাকচারের জন্য আমরা করতেছি। এই ব্লকটা স্ট্রাকচার, এই ব্লকটা একটা কি স্ট্রাকচার, দুইটা স্ট্রাকচার পারমিশন আনতে হলে কি ইউজ করতে হবে কি লেআউট টেকনিক। লেআউট টেকনিক আমরা ফলো করতেছি এখন কোনটা, ফ্লট। তাহলে আমরা এই দুইটার মধ্যে লিখে দেবো কি বলেন তো, ফ্লট লেফট, এটাকেও লিখে দেবো ফ্লট লেফট, এটাকেও লিখে দেবো কি ফ্লট লেফট। তাহলে দুটো সুন্দর করে পাশাপাশি এসে বসে যাবে, শেষ, ডান। আবার এখানে আবার কন্টেন্ট বসাবো আমরা। এবার একটু করে ফেলবেন নাকি? হ্যাঁ, ওকে, করে ফেলেন। ছোট ছোট করে আগাই, তাহলে শুরুর দিকে ছোট ছোট করে আগালে আপনারা যদি হাতে করেন তাহলে বেশি একটা ঝামেলা হবে না আর কি। HTML-টা হয়ে গেলে আপনার একটা CSS আসেন, HTML আসলে সবার হয়ে গেছে এই মুহূর্তে। CSS চলে আসেন, সিম্পল এই হেডারের যে আমাদের কোডটা ছিল না, ওইটার সাথেই আপনারা এইগুলো লিখে ফেলেন লোগো এবং ব্যানারের জন্য। হ্যাঁ, আর ডট দিয়েছেন কিনা একটু খেয়াল করবেন, আর উইড হাইট গুলা বুঝে বুঝে অ্যাপ্লাই করেন। ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে ডট দিয়ে লিখতে হয়। হ্যাঁ, আসলে আমরা একটু আগাই। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এরিয়া ধরেন কাজ শেষ, তাহলে এখানে কি করতে হবে, লোগো তোকে বসাইতে হবে এখানে। হ্যাঁ, লোগো এবার কোথেকে পাই, ধরেন WC লোগোটাই বসাই দিই, চলেন এটা কি নামানো যায় কিনা দেখি। এটাকে লোগো ইউজ করছে না কি ইউজ করছে, আচ্ছা ওরা তো এটা বানাইছে, এটা হবে না। তাহলে আমরা একটু হচ্ছে যে পেন্সিল বক্স যাই, একটু দেখি পেন্সিল বক্সের কি অবস্থা। এদের লোগোটা সুন্দর, এই লোগোটা ইউজ করে ফেলি আমরা। চলো, তাহলে এটা সেভ করবো কোথায়, যার যার মনে করেন লোগোটা আপনার একবার লোকেশনে সেভ করেন। হ্যাঁ, তো আমি সবসময় এটাই করি, তাহলে হচ্ছে যে ঝামেলাটা কম হয় আর কি। নাহলে আবার কপি পেস্ট করতে হয়, কাটে কাটে এদিক সেদিক নেওয়া লাগে। আমি একটা লোগো নিচ্ছি, এটা আপনারা আপনাদের যে কোনো লোগো নিতে পারেন। ল্যাব 13-এ অর্থাৎ আজকের রিসোর্স ফোল্ডারে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, নাম হচ্ছে কি ইমেজ। সেই ইমেজ ফোল্ডারের ভিতরে আমি এই লোগোটা কি সেভ করে নিচ্ছি, তাহলে সহজে আমি এখানে ইউজ করতে পারবো। এটা কোথায় ইউজ করব,
HTML এ এসে লোগোর জন্য যে এরিয়াটা আমরা নিচ্ছি, এখানে এসে আমি জাস্ট বলে দিলাম কি, ধরেন img src, দেন আমরা কিন্তু হচ্ছে যে এতক্ষণ করছিলাম কি স্ট্রাকচার, আবার চলে আসলাম কি কন্টেন্টে, ইকুয়াল টু, এরপর হচ্ছে কি অল্টার, এরপর হচ্ছে কি টাইটেল, এই অথবা এটা দিতে পারেন। কাজ শেষ। ইমেজ কোথায় আছে? ইমেজে দেখেন আমার HTML ফাইলটা আছে ল্যাব 13 এর ভিতরে, আর ইমেজটা আছে ইমেজ ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? ল্যাব 13 থেকে ইমেজ ফোল্ডারে যেতে হবে, দেন ইমেজের নাম উইথ এক্সটেনশনটা আমাকে ইউজ করতে হবে। ইমেজের নাম এবং কি এক্সটেনশন, ইমেজের নাম হচ্ছে লোগো আর এক্সটেনশন হচ্ছে WEBP, এখানে দিলাম, কাজ শেষ। হ্যাঁ, আর অল্টার টাইটেলে কি লিখবো? অল্টার টাইটেলে হচ্ছে যে এখানে দুইটা জিনিস লিখতে পারেন, হয় আপনি এভাবে লিখে দিতে পারেন লোগো লোগো, নরমালি আমরা অনেকে এটা লিখে দেয়, লোগো লোগো লিখে দেয়, এই যে লোগো লোগো লিখে দেয়, অ্যাকচুয়ালি এটা একটা খারাপ প্র্যাকটিস। তার ইমেজটা চলে আসছে এখানে। হ্যাঁ, ওকে, খারাপ প্র্যাকটিস কেন এখানে? কারণ হচ্ছে লোগো তো অ্যাকচুয়ালি এটা লোগো ঠিক আছে, কিন্তু লোগো লোগো না বলে ধরেন আপনার যে কোম্পানির নাম ওটা লিখলে ব্যাপারটা আরো বেশি কি মিনিংফুল হয়। ওকে, ধরেন আপনার কোম্পানির নাম পেন্সিল বক্স, তাহলে আপনি এখানে লিখতে হচ্ছে কি পেন্সিল বক্স। ওকে, তাহলে ব্যাপারটা অনেক বেশি মিনিংফুল হয় আর কি। হ্যাঁ, এরপরে দেখেন এটা যা যা করছে করার পর একটা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে কারণ হচ্ছে যে ওই যে ইমেজটা অনেক বেশি বড়, আমার এরিয়াটা কি ছোট। তাহলে এখন ইমেজটাকে রিসার্চ করতে হবে। সহজ হিসাব, আমরা দুইভাবে রিসার্চ করা শিখছিলাম, একটা কি এখান থেকে অ্যাট্রিবিউটের মাধ্যমে উইডহাইট কন্ট্রোল করে, আর একটা হচ্ছে ইমেজটাকে অ্যাকচুয়ালি লোকাল থেকে কোনো একটা ফটো এডিটিং টুলস এর মাধ্যমে রিসার্চ করে, রাইট? এবার আমরা আরেকটা শিখি আজকে, আসেন। আমরা যদি অ্যাট্রিবিউট দিয়ে এটাকে রিসার্চ করতে পারি, আমরা তাহলে সিএসএস দিয়েও এটাকে কন্ট্রোল করতে পারবো। বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা, আসেন। এবার এখানে দেখেন যে এটা ইমেজ আছে, আমি এখানে আসলাম, এসে বললাম হচ্ছে কি ইমেজ। ওকে, তাহলে কি হলো? এটা HTML টেক্সট এডিটর হয়ে গেল। ব্যানারের জন্য যদি উইডহেড লিখতে পারি, ইমেজের জন্য উইডহেড লিখতে পারবো না? ডেফিনেটলি লিখতে পারবো। আমি দিলাম যে উইড, কতটুকু লিখবেন আপনি, এটা হচ্ছে কথা। আর ইমেজ কার ভিতরে আছে দেখেন তো? লোগোর ভিতরে আছে। লোগোর 20%, আমি চাচ্ছি এটা পুরোটা পাক, কারণ আমি দিলাম 100% দিলাম। হ্যাঁ, হাইটেড দিলাম না। আমরা জানি যে ইমেজটা রেশিও হিসেবে কাজ করে, যদি আপনি একদিকের কোন একটা উইড বা হাইট ফিক্সড করে দেন, অন্যটা ওই উইড বা হাইট অনুযায়ী রেশিও মেনটেন করে কি বসে যাবে এটা। হ্যাঁ, এটা তার নেচার। ক্লিক করেন, দেন হয়ে গেছে, সিম্পলি ডান। তো আমার হচ্ছে যে HTML এর যে অ্যাট্রিবিউট লেখার আর কি প্রয়োজন নাই, আবার এখান থেকেও রিসাইজ না করলেও চলতেছে। অ্যাট্রিবিউটের কারো কোনো ঝামেলা আছে? সিম্পলি বসে গেল। কি করলাম আমরা? জাস্ট কি আমরা চাচ্ছি প্যারেন্টের যে উইড আছে সেই উইডটা পুরোটা এটা পেয়ে যাবে। পুরোটা দিবেন নাকি কম বেশি দিবেন এটা আপনার ইচ্ছা। আমার ইচ্ছা হলো কি ফুলটা আমি দিব, তাই আমি বললাম হচ্ছে কি ইমেজ, এই ট্যাগটাকে ধরে একটা সিলেক্টর এখানে লিখলাম, আর তার বলে দিলাম কি উইথ 100%। আবার এটা যে প্যারেন্টের ভিতরে বসবে, হ্যাঁ প্যারেন্টের ভিতরে বসবে, সেই প্যারেন্টের ফুল উইডটা সে নিয়ে নিবে, নিয়ে জাস্ট এখানে কি বসে গেল, শেষ। ক্লিয়ার সবাই? এবার আপনি বলেন যে আমি যদি উপরে একটা ফাঁকা দিতে চাই, দিতে পারেন। তো সেটা কি, হ্যাঁ মার্জিন দিতে পারি বা প্যাডিং দিতে পারি। যেহেতু হচ্ছে যে ধর ইমেজের এরিয়া হচ্ছে কি এটা, এই এরিয়ার ভিতরে ফাঁকা তৈরি করতে চাইলে কি প্যাডিং, এরিয়ার ভিতরে ফাঁকা তৈরি করতে চাইলে প্যাডিং। আবার যদি ধরেন ইমেজটা যদি আলাদা করে ধরি, ধরেন হচ্ছে আমি ধরেন ইমেজটাকে আলাদা করে ভাবতেছি, বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন, আমি ইমেজটাকে আলাদা করে ভাবতেছি, তাহলে এটা দেখেন আলাদা একটা তার এরিয়া আছে। এই যে এরিয়া, এটা কিন্তু লোগোর এরিয়া, আর এটা হচ্ছে ইমেজের নিজস্ব এরিয়া গ্রিনটা। ওকে, তাহলে এখন প্যাডিং এখানে যদি আমি ফাঁকা করতে চাই ভিতরে, তাহলে এখানে অ্যাকচুয়ালি প্যাডিং লাগবে না মার্জিন লাগবে? প্যাডিং লাগবে। হ্যাঁ, আর মার্জিন দিলে কি হবে? ওই লোগোর যে বক্স, সেই বক্সের সাথে এটা দূরত্ব তৈরি হবে, মানে অ্যাকচুয়ালি দুইটাই পসিবল। যদি এখানে এসে যদি আমি কি প্যাডিং দেই, তাহলে অ্যাকচুয়ালি কাজ হবে কোথায়? এই ইমেজের এরিয়ার কি ভিতরে। আর যদি মার্জিন ইউজ করি, তাহলে লোগোর যে এরিয়া আর ইমেজের এরিয়ার কি একটা দূরত্ব তৈরি হবে আর কি, দুইটাই পসিবল। ওখানে আমি ট্রাই করে আসেন। আমি এই যে ইমেজ যেটা আছে, ইমেজকে আমি বললাম হচ্ছে যে কি মার্জিন টপ, তাহলে কি হবে ঘটনা? এই যে লোগোর সাথে ইমেজের একটা দূরত্ব তৈরি হবে, ইমেজের বাইরে মার্জিনটা সে দিবে। তো আমি দিলাম হচ্ছে যে কথার কথা 40 পিক্সেল। হ্যাঁ, হচ্ছে হ্যাঁ একই কাজ হতো, তাহলে সে এখান থেকে বাড়তো আর কি। আমি দুইটাই দেখাচ্ছি, নিচে নামতেছে, এটা হয়ে যাচ্ছে। ধরেন এখানে 40 দিয়ে আমি দিলাম হচ্ছে 50, তাহলে মোটামুটি এটা মাঝে চলে আসবে, হয়ে গেল জিনিসটা, সিম্পলি ডান। এবার ধরো হচ্ছে যে আমি এটা না ইউজ করে প্যাডিং ইউজ করি। প্যাডিং ইউজ করলে কি হবে? ইমেজ, এখন দেখেন ইমেজ আর এই বক্সের মাঝে দূরত্ব তৈরি হলো। হ্যাঁ, আর যে আমি যদি এইখানে ইমেজ সিলেক্টরের ভিতরে এসেই
ইউজ করি হচ্ছে প্যাডিং, তাহলে এই ইমেজের ভিতরে এরিয়াটা কি বাড়বে। হ্যাঁ, তাহলে আমি যেখানে যদি বলি যে কি প্যাডিং টপ ধরেন দিলাম হচ্ছে কি ওখানে 50 ছিল 50 দিলাম, হ্যাঁ 50 পিক্সেল। এই যে ব্যাপারটা বোঝা গেল ক্লিয়ারলি। তারপর আমি যে বর্ডারটা রিমুভ করে দিই তাহলে দেখতে জিনিসটা একই বোঝা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার দুটার কি দুই রকম। ক্লিয়ার? এটা শেষ আমাদের সিম্পলি ডান। আচ্ছা এটা এবার থাকলো। সরাসরি এখন যতটুকু শিখলাম এতটুকুর মধ্যে কোনো ওয়ে নেই, বাট ফিউচার আমরা পাবো। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে যে এই যে আরো দুইটা লেয়ার সিস্টেম আছে না, হ্যাঁ, এই লেয়ার সিস্টেম গুলাতে গেলে পেয়ে যাবো, আর এসএসসি ফ্রেমওয়ার্কে গেলে তা পাবেনি আপনি। আচ্ছা এতটুকু কাজ করবেন আগে, একটু করে বলতে একটু ধীরে ধীরে আগে, শুরুর দিকে ধীরে ধীরে আগানো ভালো। এখানে একটা ইমেজ নেন, লোগোর ভিতরে একটা ইমেজ নেন, যে ইমেজ মঞ্চে আপনারা নিয়ে নেন। হ্যাঁ, তারপরে এখানে এসে ওই যে হেডারের যে এটা ছিল ব্লকটা ছিল আর কি সিএসএস কোডের, সেই ব্লগে এসে ইমেজ জন্য এটা লিখেন। হ্যাঁ, আগে এটা করা লাগবে। আমি ইমেজ আমার মতো করে নিচ্ছি দেখে নামগুলো এরকম, আপনারা আপনার মতো করে নেন, আপনার ফোল্ডার নাম দিবেন, আপনার ইমেজের নাম দিবেন। হ্যাঁ, ওকে। ইমেজটা যদি বসাতে পারেন, না বসাতে পারলেও পারবেন, কারণ হচ্ছে ইমেজটা আমরা আগে ইউজ করছি না, লোগো ব্লকটার ভিতরে আমরা ইমেজটা বসালাম, বসায় এখানে আনলাম, এনে আমরা কি জাস্ট একটা সিএসএস ব্লকটা লেগে গেছে সিম্পল। ছবি নেন না, একটা নেন, নাহলে কিন্তু ছবি তুলে দিয়ে দেন। ওয়েব ক্যামেরা কিন্তু ওপেন করলে কিন্তু ছবি তুলে যাবে কিন্তু, হ্যাঁ বিষয়টা ঝামেলা না। এই কাজ করা দুইটা খালি কথা কয়।
আপনার লোকাল জি জি হ্যাঁ ওই যে আপনার ইমেজ অ্যাট্রিবিউটটা ধরেন এই যে এটাই তো এই কোডটা লিখে তাহলে আপনার ওই যে প্যারেন্ট ওটা ঝামেলা যারা আমি আসতেছি একটা মিনিট হ্যাঁ প্যারেন্ট ঝামেলা আছে দেখায় ও টাইটেলটা দেখায় অল্টারটা দেখেন ইমেজটা ধরেন ইমেজের পার্টটা একটু উল্টা পাল্টা কিছু একটা দেন তাহলে অল্টারটা টেক্সটটা দেখাবে ওটা কেটে গেছে তাহলে ইমেজের হচ্ছে যে বেশি আছে আপনার ওই যে বাইরের সাদা এরিয়াটা বেশি ওটার জন্য বড়টা কেটে যাচ্ছে তাহলে আমি আসতে দেখতেছি দেখি কাদের কাদের হয় নাই আপনাদের ভালো হচ্ছে না না ছবিটা মনে হয় এটা ঝামেলা আছে লোরেন্স আমাকে ছবির মধ্যে অফার আছে কি কি বলে দিন ভাইজান পেডিংটা কমান আচ্ছা এখানে একটা জিনিস দেখেন এই যে প্যাডিং আমি দিছি না এটা কিন্তু আমি আমার ইমেজ অনুযায়ী প্যাডিংটা কিন্তু দিচ্ছি আপনারা আপনার ইমেজ অনুযায়ী প্যাডিংটা ইয়া করেন কমন বাড়ান আপনি ওকে মানে মাঝে আনতে চাচ্ছিলাম এটা কি এস2 1 1 আচ্ছা এটা কিন্তু কাজ আছে স্যার আমার টপ কাজ করে আমি ওভারঅল এটা কাজ করলে টপ কাজ
এখানে একটা খেয়াল করুন তো, এই স্ক্রিনে আমাদের এখানে একটা ফাঁকা আছে না সবার, দেখেন তো বর্ডারের উপরে, হ্যাঁ ব্রাউজারে একদম বর্ডারের উপরে শুরুতে একটা ফাঁকা আছে হালকা ছোট, দেখা যায়? আচ্ছা, এটা হচ্ছে যে বর্ডের মধ্যে একটা বার ডিফল্ট মার্জিন আছে, সেটার একটা ফাঁকা। বর্ডের মধ্যে কি আছে? একটা বার ডিফল্ট মার্জিন আছে, সেটার ফাঁকা। হ্যাঁ, আমরা এখন যেটা করতে পারি দেখেন, আপনারা কমন সিলেক্টর গুলো অনেকে মিস করতেছেন, এগুলো মিস করেন না। আমরা এখানে যেটা সিলেক্টর লিখতে পারি বডির জন্য, তাকে আমরা বলে দিতে পারি যে মার্জিন 0 পিক্সেল, তাহলে সে এটা যে রিজার্ভ রেখে দিচ্ছে না, এটা ছেড়ে দিবে, আর আমাদের এটা দেখেন একবারে কোথায় চলে আসবে। একটু এটা লিখে ফেললাম তো সবাই, বডি 0 পিক্সেল। ওকে, এর সিলেক্টর লিখে নেন, কমন এরিয়ার ভিতরে লিখে নেন। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এই যে ফাঁকা যেটা ধরে রাখছিল সেটা ছেড়ে দিয়ে একদম শুরু থেকে আসবে, এটা লিখেন। এরপর আসুন আমরা ব্যানারে কিছু কন্টেন্ট লিখবো, চলো। হ্যাঁ, আর তার আগে একটু বলি যে প্যাডিং, আমি এখানে ইমেজের মধ্যে যে প্যাডিংটা ইউজ করলাম, এটা কিন্তু আমি আমার ইমেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ করলাম, আমার ইমেজ কত ডিমান্ড কোডে সে অনুযায়ী ইউজ করলাম। আপনার ইমেজ অনুযায়ী আপনারা ইউজ করবেন। হ্যাঁ, তো আমার এখানে মেবি 60 দিলে ভালো লাগবে, আপনারা আপনার মতো করে এটা করতে পারেন। মাঝামাঝি আসলে ওকে, ফাইন। আচ্ছা, এরপরে ব্যানার এরিয়া, ব্যানার এরিয়া আমরা কি দিতে পারি একটা করে টেস্ট করি একটু। ধরেন ব্যানার এরিয়ার মধ্যে আমরা কিছু টেক্সট লিখবো, ধরেন কথার কথা। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে যে এখানে এদের কিছু টেক্সট লিখি, চলেন। ধরেন বাইটস প্রজেক্টে যাই, এখানে কি আছে।
এটাই লিখে চলুন, বিল্ডিং ইউথ এমপ্লয়েবিলিটি থ্রু স্কিলস বাইটস। এটারে লিখা দেয়, কপি তুমি করা দেয় না এটারে? জি জি। আর পিকচার দুইটাই দেখবো, এই পিকচার এটাকে দিব, এটাও দিব, লিখাটাও দেখবো, হ্যাঁ, কারণ আছে না একটু দেখেন। ধরেন আমি এই ব্যানারের ভিতরে এসে একটা H1 দিচ্ছে, H1 H1 ক্লোজ। হ্যাঁ, কি লিখছে এটা বলুন তো? বিল্ডিং বিল্ডিং না, এটা ইমেজ, এটা ইউথ এমপ্লয়েবিলিটি থ্রু স্কিল স্কিলস স্কিলস না স্কিল স্কিলস। ওকে ফাইন, এটা আমি লিখলাম। হ্যাঁ, কিসের মধ্যে? ব্যানারের মধ্যে লিখলাম। হ্যাঁ, আমরা একটা আউটপুট যদি আসে, এই চলে আসলো। আর অ্যাকচুয়ালি আমরা এখানে একটা যেটা দেখতে আসছি সেটা একটা দেখি। H1 যেটা আছে না, এটার জন্য একটা সিলেক্ট লিখে চলেন। H1 এর জন্য একটা সিলেক্ট লিখতেছি, H1 এখানে একটা বর্ডার দিয়ে চলেন। এগুলো অনেক কিছু বুঝার আছে, নতুন যারা আছেন বা যারা আমরা কিছু শিখতে আসছে একটু দেখেন। দিলাম এটা, এটা হচ্ছে তার এরিয়া কোথায় দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি বডিটারে 0 করছিলাম, এটা আপাতত এটারে আপাতত আমরা কমেন্ট করে রাখি। আচ্ছা, এটাতে এখানে হচ্ছে না, এটা ঝামেলা করতেছে না, এটা ঝামেলা কেন করতেছে না? ভালো হয়ে গেছে, দেখ ভালো হলো তো ভালো। তাহলে এই যে এটা আমি চাচ্ছি এখানে মাঝখান নিয়ে আসবো। হ্যাঁ, এটা কি পসিবল? এটা একটা বিষয় আছে। ইমাম, আপনারা একটু আস্তে কথা বলেন। এখানে দেন, এখানে একটা ফাঁকা তৈরি হচ্ছে না, এখানে একটা, খেয়াল করতেছেন? আচ্ছা, আমরা যখন ইমেজটা ইউজ করছিলাম, ইমেজ যখন ইউজ করছিলাম, ধর ইমেজের উপর প্যাডিং দিই নাই, ধরেন দিচ্ছি না, ইমেজ একবার শুরু থেকে আসছে না। হ্যাঁ, এটা দেখেন একটা ফাঁকা তৈরি করছে। এটা হচ্ছে যে আমাদের এখন কি কনসার্নের বিষয়, যে আমরা দুইটা এলিমেন্ট ইউজ করলাম, একটাতে একদম উপর থেকে আসলো, আর একটা এখানে একটা ফাঁকা তৈরি করছে। এটা কেন? সেটাই, এটা ফাঁকা কেন করলো, এটা হচ্ছে আমাদের কনসার্ন। এখন এটা ফাঁকা করতেছে কারণ হচ্ছে যে H1 যেটা আছে এটা একটা ব্লক এলিমেন্ট, আর ইমেজ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। প্রথম কারণ হচ্ছে এটা ইনলাইন এলিমেন্ট, তাদের সাথে হচ্ছে যে কোনো মার্জিন প্যাডিং কোনো কিছু ক্যারি করে না। হ্যাঁ, তারা একদম নিরীহ, আয়সা যেখান দিবেন ওখানে এসে বসে থাকে। কিন্তু ব্লক এলিমেন্ট গুলো একটু মানে একটু ভাবসাব থাকে, এরা একটু নিজের সাথে ধরেন কেউ মার্জিন নিয়ে আসে, কেউ প্যাডিং নিয়ে আসে, মানে তার খুশি, এরকম একটা বিষয়। এরা দেখেন এর যে এরিয়া, তার এরিয়া কিন্তু এখানে শেষ, এই যে এটা রেড বর্ডার, এখানে কিন্তু তার এরিয়া। হ্যাঁ, সে এখানে এটা একটা এরিয়া রিজার্ভ করে রাখছে, ও বডি যেরকম একটা রিজার্ভ করে রাখছিল না, সেম ওইরকমই। তাহলে এটা কি বলেন তো? এটা মার্জিন, এটা একটা কি মার্জিন, যেটা হচ্ছে যে কি H1 রিজার্ভ করে রাখছে, বডি যেরকম রিজার্ভ করে রাখছিল সেম অ্যাজ ইট ইজ। এখন আপনি যদি হচ্ছে দেখবেন যে প্যাডিং ট্যাডিং দিলেও এটাকে যাচ্ছে না, বিকজ অফ ওই আমরা তো নর্মালি বর্ডার না দিলে অ্যাকচুয়ালি বুঝতাম না যে হচ্ছে যে এখানে কি একটা কি ফাঁকা এরিয়া সে দখল করে রাখছে অলরেডি। বোঝার কোনো উপায় নেই নর্মালি। আমরা যদি জিনিসটা বুঝলাম, দেখা যাচ্ছে যে কি এটা এরিয়াটা দখল করে রাখছে। এবার আপনি এটা রিলিজ করতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে বলে দিতে হবে যে মার্জিন 0 পিক্সেল, কারণ এটা সে কি রিলিজ করে দিবে। এবার আপনি আপনার মতো করে পেডিং মার্জিন যা খুশি দিয়ে এটা ঠিকঠাক করতে পারবেন। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার ধরেন আমি টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসবো। হ্যাঁ, টেক্সটটাকে লেফট রাইট থেকে কি সেন্টারে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে কি লিখবো? টেক্সট লাইন সেন্টার। এরপর টপ বটন থেকে মাঝে নিয়ে আসবো, তাইলে আগের মতোই প্যাডিং বা কি মার্জিন কিছু একটা ইউজ করবো, তাহলে কাজ হয়ে যাচ্ছে। এটা ক্লিয়ার? তাহলে আমরা আর এটা নিয়ে আর আলাপ আলোচনা না করি, আমরা চলে যাচ্ছি ইমেজে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা একটা ইমেজ ইউজ করবো, ওই ইমেজটাই দিই যেটা আমরা এখান থেকে নিচ্ছি, এটাই দিই। এটা হচ্ছে যে এটা নিতে পারি কেন দেখি। এটা এখানে নেওয়া আছে, আপনারা আপনার মধ্যে অন্য কোনো ইমেজ নিন, নো প্রবলেম। এটা আমি আমার একবার ফোল্ডারে সেভ করি। নাম দিলাম কি ব্যানার, এক্সটেনশনটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। দেখেন আমরা যদি একটা এখানে চলে আসি, কোড ইমেজ এর মধ্যে কি ব্যানার ডট জেপিজি। এখন ইমেজটা আমরা কোথায় অ্যাড করব? হ্যাঁ, আমরা এখানে অ্যাড করে দিতে পারি। দেখেন এই ইমেজটা দুইভাবে অ্যাড করা পসিবল। যেহেতু আমার এখানে একটা ফিক্সড এরিয়া আছে, আমরা চাইলে ইমেজটা অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, আবার চাইলে ইমেজটা অ্যাজ এ কি এভাবে কন্টেন্ট হিসাবেও অ্যাড করতে পারবো। ওকে, এখানে যদি ইমেজ অ্যাড করেন এটা হবে কি কন্টেন্ট, আর এখানে যদি ইমেজ অ্যাড করেন এটা হবে কি, কথা বলেন, এটা কই ব্যাকগ্রাউন্ড।
ওকে, চল আমরা একটু এখান থেকে অ্যাড করে আসি। এখানে এটা কি ইমেজ এর সেম কোডটা আমি নিতে পারি, নিয়ে এখানে কি বসাই দিই, বসাই দিয়ে ব্যানার ডট জেপিজি দিলাম। তাহলে এখানে অল্টার টাইটেলে কি হবে বলেন তো? এখানে হচ্ছে যে ধরেন আপনার ব্যানারের যে কন্টেন্ট, সে কন্টেন্ট যদি আপনি এখানে লিখেন তাহলে ব্যাপারটা অনেক বেশি মিনিংফুল হয়। হ্যাঁ, এই যে এখানে আমরা অল্টার টাইটেল দিনে আমরা বলি দুইটা কারণ। একটা হচ্ছে কি ইমেজের উপরে মাউস পয়েন্টার নিলে দেখা যাবে, আর একটা বলে হচ্ছে কি ইমেজ যদি কোনো কারণে মিসিং হয় তাহলে দেখা যাবে। ওকে, আরেকটা মেজর কারণ আছে, সেটা হচ্ছে এসইও। আমরা যখন গুগলে হচ্ছে যে সার্চ করলে ইমেজ আসে না, সেই ইমেজ গুলো কিন্তু এইগুলা রিলেটেড। যদি আপনার এখানে মিনিংফুল কিছু থাকে, সেটা যদি অ্যাকচুয়ালি গুগল রিড করতে পারে, তাহলে হচ্ছে আপনার এই লেখা থেকে ওই সার্চের সাথে ম্যাচ করলে দেখা যাবে ইমেজটা কি শো করাই দিচ্ছে। ওটা তুমি বোঝাচ্ছে? আর আমি যদি এখানে যদি বলে দিই ব্যানার, তাহলে ব্যানার দুনিয়াতে কোটি কোটি ব্যানার আছে, তাহলে আপনারটা কেন নেবে? কিন্তু এটা না বলে আপনি যদি অ্যাকচুয়ালি বলেন হচ্ছে কি ধরেন বাইটস প্রজেক্ট, অথবা যে ফুল মিনিংটা যদি বলেন, তাহলে বাইটস প্রজেক্ট লিখে কেউ সার্চ করলে, আর আপনার যদি সাইটের যদি গুগলের ভালো র্যাঙ্ক ট্যাঙ্কিং থাকে, দেখা যাবে যে আপনার ছবিটা এখানে কি শো করাচ্ছে। ওটা বুঝতে পারছেন? ওকে ফাইন, এখানে আসেন, এখানে এসে রিলোড দেন, এসে বসে গেছে, দেখেন নিচে নেমে গেছে। হ্যাঁ, এটার একটু কি ক্লিয়ার যে ছবিটা এখানে আসছে, নিচে কেন নেমে গেছে এবার এটা বুঝেন। এটা কি ইমেজ ট্যাগ কোনটা? ইমেজ ট্যাগ। এটি ইমেজ ট্যাগ কোনটা? ইমেজ ট্যাগ। আচ্ছা, আমরা এখানে লিখছিলাম কি দেখেন ইমেজ। এইভাবে ইমেজ লিখার মানেটা কি? এটা একটা কি HTML ট্যাগ সিলেক্টর। আর এইভাবে যদি আমি ট্যাগ সিলেক্টর লিখি, তাহলে ঘটনা কি ঘটে? যা তো লিখলাম সে তো পায়, কিন্তু অন্য যারা একই চেহারা থাকে সবাই পেয়ে যায়। তার মানে ইমেজের যত এরকম চেহারা যাদের সবাই কি এটা পেয়ে যাচ্ছে। এই কারণে আমার এখানে কিছু প্যাডিং আছে কত 60, এই জন্য এখানেও কি প্যাডিং সেট কি পেয়ে যাচ্ছে। এখন আমি যদি ধরেন এখান থেকে যদি এটা সরাই দিই, তাহলে আবার এটা ঠিক হবে, আর এটা কি ঝামেলা করতেছে। আবার এটা কিন্তু ঠিক থাকতো না, এটা কেন ঠিক আছে জানেন? এই যে উইথ 100% জন্য এটা ঠিক আছে, নাহলে দেখেন দুইটাই কিন্তু ধ্বংস করে ফেলতে সব। তাহলে এখন করণীয়টা কি? আমরা এমন ভাবে লিখবো যাতে হচ্ছে কি আহ দুটার জন্য আলাদা আলাদা করে এটা ডিজাইনটা পেয়ে যায়। দুটো উপায় আছে। একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সিলেক্টর লেখা, লাইক কি কন্টেনার, লাইক লোগো, এরকম করে ইন্ডিভিজুয়াল কি লিখতে হবে, সিলেক্টর লিখতে হবে। হ্যাঁ, ধরেন এখানে এসে লিখলাম হচ্ছে ধরেন ক্লাস, হ্যাঁ, ইকুয়াল টু XYZ। আর আপনি ওখানে যে XYZ এর জন্য এখানে এটা এখানে লিখে দেন, ধরেন ডট XYZ। তাহলে ঠিকঠাক পাচ্ছে, এটারে আবার ধ্বংস থাক, বাট বোঝাচ্ছে। বাট আমরা এভাবে লিখি না, তাহলে আমরা করিটা কি? ইউজার ডিফাইন সিলেক্টর লিখা কিন্তু তার ঠিকানে কথা না। আপনি লিখতেছেন অসংখ্য সিলেক্টর, আপনি ধরেন একটা সময় আপনি পাগল হয়ে যাবেন না তো লিখতে। আমরা তখন যেটা করি, প্যারেন্টের কাছে যাই, দেখি যে প্যারেন্ট ইউনিক কিনা, বা প্যারেন্টের মধ্যে কোনো এরকম সিলেক্টর আছে কিনা। যদি থাকে প্যারেন্টের সাথে চাইল্ডকে মিলাই লিখে দিই, প্যারেন্টের সাথে চাইল্ডকে মিলাই লিখি, তাহলে ব্যাপারটা ইজি হয়। যেমন কিরকম দেখেন, আমি যদি এখানে এসে বলি যে তুমি ইমেজ ঠিক আছে, কিন্তু তোমার প্যারেন্ট হচ্ছে লোগো, মানে লোগো প্যারেন্ট, লোগোর ভিতরে কি আছে, একটা ইমেজ নামে কিছু একটা আছে। এইভাবে যখন লিখি, তখন আর এই ইমেজ সিলেক্টরটা ব্যানারের মধ্যে কি পায় না। তখন সে চেক করে কি হবে, যে ইমেজ সিলেক্টরটা যদি কি লোগো সিলেক্টরে থাকে, লোগো সিলেক্টর কোথায় আছে, এখানে লোগোর ভিতরে ইমেজ আছে, তাহলে এটা পাবে। আমি যদি লিখতাম হচ্ছে কি ব্যানার, তাহলে ব্যানারের ভিতরে ইমেজটা খুঁজতো। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে প্যারেন্ট অ্যান্ড চাইল্ড। এইভাবে আমরা সিলেক্টর লিখতে পারি। হ্যাঁ, তা আমরা এখন থেকে এইভাবে সিলেক্টর লিখবো। তাহলে গণনাটা কি ঘটবে, যদি ইমেজ সিলেক্টর থাকে ওকে ফাইন, কখন যদি লোগোর ভিতরে থাকে তাহলে কাজ করবে, আদারওয়াইজ কি কাজ করবে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আর আমি যদি এখানে যদি বলতাম হচ্ছে কি ধরেন ডিপ, তাও এটা ওয়ার্কিং। আবার ডিপ যদি আরো অন্য জায়গায় চলে আসে, তাহলে আবার এটা কি ঝামেলা লাগবে। তাহলে দেখেন যদি ডিপ দিই, দেখেন এটাও ডিপ, তাহলে কিন্তু ঘটনা আবার আগেরটা ঘটে যাবে। এটা যেটা সেটা পেয়ে যাবে, যখন দেখেন আসেন ক্লিক, এই দুইটাই পেয়ে যাচ্ছে। তাহলে এমন ভাবে প্যারেন্টটাকে ধরতে হবে যেন প্যারেন্টটা কি হয়, ইউনিক হয়, বা অন্য কারোর সাথে কোনো কি ঝামেলা কোনো না থাকে আর কি। হ্যাঁ, লজিকটা বোঝা গেল? যারা আমরা একদম নতুন আছি, এবার এটার জন্য আমাদের এইভাবে একটা কাজ করতে হবে। চলেন রাহিম, আপনি বুঝতেছেন? আচ্ছা, এই ইমাম আপনারা একটু সাইলেন্ট থাকেন। দেন এখানে এসে বলতেছে কি, দাঁড়ান ব্যানার লিখলাম, ব্যানারটা এখানে দিলাম কি ইমেজ,
তাহলে এখানে দেখেন আমার এখানে প্যাডিং দরকার নাই এখানে, হ্যাঁ তাহলে আমি বলে দিচ্ছি কি প্যাডিং নাই, বলার তো দরকার নেই, এটা নাই দিবই না, হ্যাঁ এই ক্লিক হয়ে গেল না, কাজ শেষ। এখানে একটা জিনিস দেখেন, হাইট কিন্তু কিছুটা কি আছে, ফাঁকা আছে। এটা কারণ হচ্ছে আমরা শুধু বলতেছি হচ্ছে কি উইড, উইড বলার কারণে হাইটটা অটোমেটিক, তাহলে কি হচ্ছে এই উইডের সাথে এই এরিয়ার মধ্যে যতটুকু হাইট দিলে রেশিও মেনটেন করে ইমেজটা বসাতে পারবে অট্টকে দিছে, এই জন্য এখানে একটা ফাঁকা থাকতেছে, হ্যাঁ। আচ্ছা এখন দেখেন এখানে দেখেন সেম ঘটনা করছে, আমরা উইড 100% দেওয়ার কারণে এই উইডের সাথে হাইট যতটুকু রেশিও নিলে অট্টকে সে বসছে, তার আর বাকি কিন্তু অনেক জায়গা ফাঁকা ছিল, তখন ফাঁকাটা ফিল হয় না, বা কারণ লোগোটা ইমেজটা ছোট, এখন ফাঁকাটা ফিল হচ্ছে কারণ ইমেজটা কি বড়, ফুল এরিয়া জুড়ে আসার কথা ছিল। তাহলে এখন এটা রিসার্চ করতে আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা তাকে বলতে পারি কি তুমি হাইট 100% নাও, হাইট 100% নাও, এই ব্যাপারটা বুঝা গেল। মানে আমরা যে অলওয়েজ যে উইড হাইট সবাই দিয়ে দেবো তা না, মানে আমরা বুঝে বুঝে করবো যে কোথায় কি লাগতেছে সে অনুযায়ী আমরা কি ডিমান্ডটা ফুলফিল করবো। ব্যাপারটা বুঝা গেল সবার? তাহলে একটা পেজ এটা করে ফেলাম তো, ইমেজ দুইটাই লিখবেন কারেকশন করে এভাবে, প্রথমে কি করবেন, লোগোর ভিতরে একটা ইমেজ নিলেন, তারপরে কি আপনি ব্যানারের মধ্যে একটা ইমেজ নিলেন, দেন এখানে এসে লোগোর ভিতরে ইমেজটার জন্য সিলেক্টর লিখলেন, তারপর ব্যানারের ভিতরে ইমেজটার জন্য একটা সিলেক্টর লিখলেন, হ্যাঁ। আর আমি যে প্রপার্টিগুলো দিলাম, প্রপার্টিগুলো আপনার দরকার হলে আপনি দিবেন, না দরকার হলে দিবেন না, অথবা আপনি আপনার মতো করে এটা কি কাস্টমাইজ করবেন ভ্যালুগুলো, হ্যাঁ। প্লিজ একটু করে ফেলেন সবাই। আমি HTML দিচ্ছি না, CSS টা দিচ্ছি, কারণ HTML হচ্ছে কি হবে, ওই লোগোর মধ্যে একটা ইমেজ হবে, ব্যানারের মধ্যে একটা ইমেজ হবে, এটা আপনারা জানেন, সিম্পল। আমাদের এতটুকু হলো সবার। দেখেন কোড কিন্তু বাড়তেছে একটু একটু করে, হ্যাঁ। সো যদি একবার যদি লাইন গেট হারায় ফেলেন তাহলে ঝামেলা পড়ে যাবেন। আর কোড করার পরে অনেক কোড দেখে মাথা খারাপ করলে হবে না, কোড বাড়বে, কিন্তু আপনাকে তালে তাল মিলাই ধীরে ধীরে হচ্ছে বুঝে 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 আগাইতে হবে। এই জন্য আমি বলতেছি বারবার একদম কি অল্প কোড করেন এসে আউটপুট দেখেন, অল্প কোড করেন এসে আউটপুট দেখেন, আর না হলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা এবার একটা জিনিস দেখেন, এই যে আমরা এখানে কি বর্ডার একটা কি দিলাম, বেদান্ত দিলাম, এখানে একটা কি লোগো দিলাম, এটা তো আমরা ক্লিয়ার, ওকে। এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম। এবার একটু দেখেন, আমি এই যে ব্যানারটা যেটা এখানে ইউজ করলাম, এই ব্যানারটা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড থেকে ইউজ করব। আমরা ব্যাকগ্রাউন্ড শিখছি না ইউজ করা, ওকে। আমি একটু করি, আপনারা একটু বুঝেন জিনিসটা। এটা হলো যে মানে শেখার সিস্টেম আর কি। আমরা হচ্ছে প্রথম দিকে করি হচ্ছে যে একটু করে ছোট ছোট পার্ট গুলো শিখি, তারপর সেটা হচ্ছে কোন একটা বিষয়ের মধ্যে অ্যাপ্লাই করে জিনিসটা বুঝি, এখন অ্যাপ্লাই করার সময়গুলো আসছে আমাদের, তারপর আবার দেখবেন যে কিছু জিনিস শিখবো, সেগুলো আবার অ্যাপ্লাই করবো, এরকম। এই ব্যানার যেটা আছে, এই ব্যানারের মধ্যে আমরা চলে, আমার আর এটার এখন দরকার পড়বে না, তাও আমি এটা রাখলাম, যদি আপনারা পরবর্তী ইউজ করেন আমি রাখলাম এটা। তবে কমেন্ট করে রাখবো, এভাবে রাখবো না, আমি কমেন্ট করে দিলাম। এই এখানে এসে আমাদের ব্যানার ছিল না একটা, দেখেন তো এই যে ব্যানার, ব্যানারের মধ্যে এসে আমি দিচ্ছি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। আপনারা আগে দেখেন দেখেন এরপরে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করতে আমি সুযোগ দিচ্ছি, হ্যাঁ। আমি করার সময় করার দরকার নেই, দেখেন ব্যাকগ্রাউন্ড। এখন ইমেজটা কোত্থেকে নিব, একটা হিসাব। আর আরেকটা একটু বিষয় প্লিজ একটু সবাই শুনেন, এই যে কোডগুলো একটু আমার মতো করে করেন, হ্যাঁ। আমার মতো করে বলতে কিরকম, ধরেন লিখলেন, কার্লি প্যাকেট দিলেন, এন্টার দিলেন, হ্যাঁ। তার হচ্ছে কি আপনার প্রপার্টি ভ্যালুগুলো এভাবে লিখেন, তার কার্লি প্যাকেট শেষ করেন, আর এই প্রপার্টির পরে ক্লোন দিয়ে স্পেস দিয়ে ভ্যালুটা লিখেন, প্রপার্টির পরে ক্লোন দিয়ে স্পেস দিয়ে তারপরে ভ্যালুটা লিখে সেমিক্লোন দেন, এটা স্ট্যান্ডার্ড, এভাবে লিখেন, হ্যাঁ। আর HTML এ এসে অ্যাট্রিবিউটের যখন লিখবেন, অ্যাট্রিবিউটের নেম আর ভ্যালুর মাঝে এখানে কোনো কি ফাঁকা দিয়ে না, এগুলোর ভিতরে, হ্যাঁ। এভাবে একটু কোডগুলো করেন একটু প্লিজ, হ্যাঁ। তাহলে জিনিসগুলো স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে আর কি। এখন থেকে তো আমরা মাত্র শিখতেছি, আমরা যদি এখন যদি এই বিষয়গুলো অভ্যাসে নিয়ে আসি, তাহলে আপনার কাছে মনে হবে যে এটাই ইজি, নাহলে পরে একটা অন্য কিছু অভ্যাস হবে, পরে আবার এখানে আসতে গেলে চেঞ্জ হবে, হ্যাঁ। আবার স্পেস গুলো কন্ট্রোল করুন, এক্সট্রা স্পেস দিবেন না। আমরা ধরেন এখানে স্পেস ইউজ করছি, ধরেন একটা একটা, যাতে বোঝার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য, হ্যাঁ। বাট আরো বেশি দিয়েন না। আচ্ছা এবার এখানে আসলাম ব্যানার, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, আমরা এখানে এখানে আমরা ইমেজ কিভাবে নিচ্ছিলাম, যে আমার HTML যে লোকেশনে আছে সেই লোকেশন থেকে ইমেজটা আমরা কি হিসাব করতেছিলাম, রাইট। HTML যে লোকেশনে আছে সেই লোকেশন থেকে তাহলে কি ইমেজ ফোল্ডারের ভিতরে যেতে হবে, ইমেজটা নিয়ে নিবে, এইভাবে শেষ। এখন CSS এ কি হচ্ছে, CSS এ ইমেজ নিব, তাহলে ঘটনাটা আগে ঘটবে, CSS যে লোকেশনে আছে সেই লোকেশন থেকে আপনি হিসাব করবেন। CSS কোথায় আছে, CSS আছে হচ্ছে কি এই লোকেশনে, এই লোকেশন থেকে আমরা ইমেজটা নিব, তাহলে কি করতে হবে, এখান থেকে বের হয়ে আসতে হবে, তাহলে কি ডট ডট স্ল্যাশ, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড নিতে হলে আপনার একটা ফাংশন লিখতে হবে, নাম হচ্ছে URL, ডট ডট স্ল্যাশ লিখলাম, বের হয়ে আসলাম, তারপর আবার বাইগুলো একই, ইমেজ ফোল্ডারে যাবেন, ইমেজ ফোল্ডার থেকে কি
ইমেজের নাম উইথ এক্সটেনশন, ইমেজ ফোল্ডার, তারপরে ইমেজের নাম উইথ এক্সটেনশন, শেষ। একটু দেখেন, একটা কাজ করলাম, করার পরে এখানে এসে রিলোড দিলাম, এটা আসলো। দেখেন এটা একটু কি পুরোটা কি আসছে, ইমেজটা আসলে আসে না, জুম হয়ে আসছে, রাইট? এখন আমরা ইমেজকে ফিট করা শিখছিলাম, ইমেজকে দুইটা উপায়ে ফিট করা যায়। একটা উপায় শুনি আগে, এটা ব্যাকগ্রাউন্ড সাইজ, এটা দিয়ে ফিট করা যায়। ব্যাকগ্রাউন্ড সাইজের ভ্যালুটা তিন ভাবে, চারভাবে, অনেকভাবে লেখা যায়, আমরা দেখে আসেন। ব্যাকগ্রাউন্ড সাইজ, হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে কি উইডথ, একটা হচ্ছে কি হাইট। আমি যদি বলি দিই যে এই ইমেজটা যেটার মধ্যে বসছে, ব্লগে বসছে, সেই ব্লগের পুরো উইডথ পেয়ে যাবে, মানে কি 100%, মানে সেই ব্লগের পুরো হাইট পেয়ে যাবে, মানে কি 100%। এবার দেখি তো, ক্লিক, ঠিক আছে না, প্যারা আছে। কিন্তু ইমেজটা এরকম দেখে প্যারা লাগতেছে না, কিন্তু ইমেজ যদি ধর অন্য কোনো শেপের হতে, দেখা যাচ্ছে যে এটা হয়তো চ্যাপ্টা হয়ে গেছে বা লম্বা হয়ে গেছে, এরকম একটা বিষয় এখানে ঘটতো, মানে রেশিও নষ্ট হয়েছে, এরকম কিছু একটা ঘটতো। বাট এই ইমেজের সাইজের কারণে এটা নষ্ট হচ্ছে। তখন আপনারা কি করবেন, যে হয়তো আপনার মনে হতে পারে যে এরপর দুইটা ভ্যালু দেওয়া তো এটা ঝামেলা, তখন একটা দিয়ে দেখেন। তখন একটা হচ্ছে, আরেকটা কি হচ্ছে, রিপিট হচ্ছে, মানে একটা উইড অনুযায়ী বসে যত রেশিও মেনশন করে, রেশিও মেনটেন করছে, শেষ। এরপর আপনি বলেন যে না, আমি এগুলো করবো না, আমি এখানে বলবো হচ্ছে কাভার, কাভার। তাহলে কি হবে, সে ওই ফুল এরিয়াটাকে কাভার করবে। দেখেন কাভার করতে যে সে কি একটু কি হারায় গেছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর আরেকটা আছে কি কন্টেন্ট, এটা হচ্ছে যে তার ইমেজের রেশিও মেনটেন করবে উইড অনুযায়ী, উইড অনুযায়ী ইমেজের রেশিও মেনটেন করবে। তাহলে কি হচ্ছে, আবার কি যদি বাড়তি এরিয়া থাকে তাহলে সেখানে আবার কি হচ্ছে, রিপিট হচ্ছে। তাহলে সবচেয়ে সুইটেবল কোনটা, দুটোটাই সুইটেবল, কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এক একটা কি এক এক সময় ইউজ করতে হবে আপনাকে। বললাম তিনটাই আপনার এখানে সলিউশন। সবচেয়ে সুইটেবল হচ্ছে ইমেজটাকে ঠিক করে নিয়ে আসা, রাইট, মানে ইমেজ আপনার হলো যে এখানে যতটুকু দরকার ততটুকু আপনার রেডি করে নিয়ে আসলে একদম সবচেয়ে কি পারফেক্ট কাজ। তো এখানে আবার ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে কি, ধরেন ডিভাইসটা একটা না, দেখেন অলরেডি এটা কি ধ্বংস হয়ে গেছে, কিন্তু ডেস্কটপের হিসাবে সেটা ঠিক আছে, কিন্তু এখনকার নর্মালি যেটা সিস্টেম, এখন কি হয়, একটা ওয়েবসাইট কিন্তু সব ডিভাইসে মাউস ইউজ করে, ইউআরএল চেঞ্জ হচ্ছে না, একই সাইটটাই। তো এটাও আমরা সলিউশন দেখবো, হ্যাঁ, নেক্সট। না না, আপনি যেটা বলছেন এটাই রাইট। আমরা ইমেজটা রিসার্চ করে নিয়ে আসবো, আবার এখান থেকে কোড দিয়ে যত সাপোর্ট দেওয়া সাপোর্ট দিব। এবার এরপরে যখন বিভিন্ন ডিভাইসে যাবে তখন কি করবো সেটা আমরা নেক্সট ফিউচার ক্লাসগুলোতে আমরা ইনশাআল্লাহ দেখবো সেটা, হ্যাঁ। ঘটনা বুঝছেন, একটু ব্যাকগ্রাউন্ডে ইউজ করে ফেলতে সবাই প্লিজ। ইমেজটা ফ্রন্ট এন্ড থেকে ইমেজটা কি বাদ দিয়ে দেন, বাদ দিয়ে এখানে ব্যানারের মধ্যে এসে কি ইমেজটা অ্যাড করেন, যেটা দিয়েছিলেন সেটাই অ্যাড করেন, হয়ে যাবে। আপনারা আপনার মতো রিলেশন গুলো মেনশন করেন। তা আমরা হচ্ছে লোগো থেকে ইমেজ করলাম, এরপরে এখানে আচ্ছা আপনারা একটা হোমওয়ার্ক দিয়ে দিই, হ্যাঁ, আপনারা এরকম একটা ট্যাবলেট বানান, যে যেরকম পছন্দ হয় এরকম করে একটা লেআউট বানান, বানায় ইমেজ টিমেজ অ্যাড করেন, আর এগুলোর মধ্যে হচ্ছে কি টেক্সট, আই ফ্রেম, অডিও, ভিডিও, যার যেটা ভালো লাগে আর কি সুন্দর করে গোছায় আনেন। কোনো একটা এরকম কোনো একটা পেজ ফলো করলেন, কোনো একটা পেজ ফলো করে তারপর ওই পেজের মতো করে কন্টেন্ট গুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর কি, হ্যাঁ। এটাও ফলো করতে পারেন, দেখেন এখানে লোগো আছে, ব্যানার আছে, এখানে একটা ফর্ম আছে, তারপরে ফর্ম বানালেন, বানায় এখানে কি নিচে কিছু জিনিস লিখে নিয়ে, আচ্ছা এটা হোমওয়ার্ক দিয়ে দিই আপনারা, আমি এটা হোমওয়ার্ক, এটা আপনারা কাছে করে কালেক্ট করে নিয়ে আপনারা আসুন। ওকে, আর আমরা কালকে হচ্ছে যে আগামী কালকে ইনশাল্লাহ এখানে ন্যাপবারটা করব, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এখানে হাবি জাবি কন্টেন্ট বসায় আরো কিছু কি শেখাতে দেখবো, এই তাহলে দেখবেন যে এরপর হচ্ছে আমাদের আছে হলো টাইপোগ্রাফি, হ্যাঁ। এই যে এরা যে সুন্দর সুন্দর করে টেক্সট গুলো লিখছে, আমাদের লেখাগুলো কিন্তু এত সুন্দর হয় না এখনো, হ্যাঁ। তো কিভাবে সুন্দর হয় সেটা শেখার জন্য আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে কি টাইপোগ্রাফি গুলো শিখে ফেলবো। টাইপোগ্রাফি শিখলে দেখবেন যে আমাদের যে লিখার যে ব্যাপারগুলো আছে এগুলো আরো বেশি স্মুথ হয়ে যাবে। ক্লিয়ার? সবাই ভালো থাকেন, তাহলে আল্লাহ হাফেজ।